সুবহানাল্লাহ। হুম আপনার আপনি সাথে আমার প্রথম একদিন পরিচয় হয়েছিল যে ফেসবুকের ইউনুস স্যারের ব্রডকাস্টে যেদিন ঢুকছি। পরিচয় নিলেন। আচ্ছা, আসসালামু শুরু আলাইকুম। করেন। সুজান আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী, আমরা আজকে ফেসবুক লাইভে আমাদের আজকের অতিথি আছেন জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের প্রফেসর জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, আমাদের সাবেক সাংবাদিক, এসিটিভির প্রতিনিধি আমাদের মাঝে আছেন, প্রাণবন্ত আলোচনা করবেন। উনি আমাদের এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন, সুস্থ হয়ে উঠেছেন। উনি তার এই সুস্থ হয়ে ওঠার বিষয়ে উনি আমাদের কথা বলবেন। যারা শুনছেন ফেসবুক লাইভে তারাও একটু শেয়ার করবেন, যাতে আমরা ওনার কাছ থেকে টুকটাক চিকিৎসা কিভাবে নিয়েছেন এবং কি পদ্ধতি অবলম্বন করে সুস্থ হয়ে উঠেছেন, এখন ভালোই সুস্থ আছেন, এ বিষয়ে উনি আমাদের সাথে কথা বলবেন। আমাদের সাথে মেহমান আছেন কবি রাশেদ, বঙ্গ সাহিত্য পরিষদের সম্ভবত সভাপতি কবি রাশেদ রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। আরেকজন আমাদের মাঝে আছেন আইটি বিশেষজ্ঞ আনন্দ মাল্টি। এরপরে পরে আবার উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষা কর্মকর্তা আমাদের সাথে সংযুক্ত হবেন, আমরা আপনাদের সাথে নিয়ে যাব। তো আমি করোনা ভাইরাস থেকে মুক্তির উপায়ে প্রথমে আমরা শাহজাহান ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। শাহজাহান ভাই যদি একটু প্লিজ বলতেন। ধন্যবাদ তুষারি ভাই, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আমরা একত্র সংযুক্ত হয়েছি, সুজন ভাই এবং একজনকে রাশেদ ভাই, না? জি, যে আমরা সবাইকে আসলে এই ফেসবুক লাইভের মাধ্যমে যারা দেখছি শুনছি তাদের প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আজকে এই সুস্থতার জন্য পরম করুণাময় আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন যে আমি সম্প্রতি কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। এখন পর্যন্ত আমি আইসোলেশনে আছি। আমার দ্বিতীয় টেস্ট, যদিও টেস্ট রিপোর্ট আমি এখনো পাইনি। আমাদের থার্ড টেস্টের জন্য আজকে আমার স্যাম্পল নেওয়া হয়েছে এবং আগামীকালকেও আর একটা স্যাম্পল নেওয়া গেছে। এইটাই শেষ। এই স্যাম্পল গুলো আগামী হয়তো মঙ্গলবারের দিকে আমি এই আমার আইসোলেশন থেকে বেরিয়ে আমি বাকিটা পরবর্তী হোম কোয়ারেন্টাইন বা অন্য কোনো জায়গায় যেতে পারি। তো আসলে এই যে আক্রান্তটা হয়েছিলাম গত 21 তারিখ, আমি আমার কলেজেরই এক কলিগ মুস্তাফিজ সাহেবের বাবা মারা গেলেন। ওই দিন ওনার অনুরোধেই ওই বাসায় আমরা কয়েকজন গিয়েছিলাম, আমি সহ। তা আমি আসলে এই করোনা ভাইরাস আমাদের দেশে আসার সময় থেকেই মূলত আমি কাজ করতেছিলাম এই গ্রামের মানুষকে কিভাবে এই করোনা থেকে নিরাপদ রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে প্রথম থেকেই কাজ করতেছিলাম আমি। তারপরে যথেষ্ট প্রোটেকশন নিয়ে আমি ওই দিন আমাদের ওই যে মুস্তাফিজ সাহেবের জানেন যে লতিপুরে আক্রান্ত হয় বাদল নামের যে ছেলেটা, ওনাদের বাসায় যাই। যেদিন 21 তারিখে যখন গেলাম ওই বাসায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কেউই জানতাম না যে ওই বাসায় একজন করোনা আক্রান্ত আছে, রিপোর্টটা এরকম ছিল না। তো যেহেতু ওনার বাবা মারা যাচ্ছেন সেই আকুতিতেই আমরা ওইখানে যাই এবং যথেষ্ট প্রোটেকশন নিয়েই যাই এবং লাশগুলো নিয়ে যাই আমরা। আমি সেদিন মাস্ক ইউজ করেছি, স্যানিটাইজার ইউজ করেছি, হ্যান্ড গ্লাভস ইউজ করেছি। ওই বাসায় যে আমি হাঁটছি, জুতো ছাড়াও হাঁটি নাই। তার মানে যতটুকু সম্ভব চেষ্টা করেছি যে আমরা যেন কোনো সামাজিক দূরত্বটা মেনটেন করে আমরা ওইখান থেকে বেরিয়ে আসতে পারি। তো যাই হোক, সব নিয়ম অনুযায়ী আমি সেগুলো করে তারপরে বেশি সময়ও ছিলাম না, হয়তো 15-20 মিনিটের মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে আসছি। তো বাসায় এসে সরাসরি আমি গোসলখানায় গিয়ে গোসল করেছি, একেবারে সাবান দিয়ে ভালো মতো স্যাভলন দিয়ে দীর্ঘ সময় গোসল করেই কিন্তু আমি এসেছি। মানে ঘুণাক্ষরেও টের পাইনি যে আমি ওইখান থেকেই আক্রান্ত হব বা নিয়ে এসছি।
তো তারপরে 21 তারিখের ঘটনা এটা, 22-23 তারিখ হঠাৎ করেই মানে হ্যাঁ, আমার আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন আলমগীর ভাই সংযুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলেন স্বাগতম বলেন বলেন। আলমগীর ভাইকে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এত প্রোটেকশন নেওয়ার পরেও, আমি এতটা সচেতন থাকার পরেও আমি কিন্তু সেখান থেকে আক্রান্ত হয়েছি, এবং সেটা কিভাবে আক্রান্ত হয়েছে আমি পরবর্তী সময় যেটা অনুভব করেছি আমি একটু বলে নিই। যে সেই আমরা ঘটনাটা ছিল আলমগীর 23 তারিখ। স্যারকে সুস্বাগত জানাই আমাদের ফেসবুকে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ তোষারি ভাইকে। 23 তারিখ যখন আমার গলার মধ্যে সামান্য একটু এরকম হ্যাঁ, ভেতরে সাজান ভাই প্লিজ। একটু ফুটফুটিয়ে কামড়ায়, হ্যাঁ মনে হয় যেন একটু চাপ চাপ তৈরি হচ্ছে, যেন অস্বাভাবিকতা, একটা স্বাভাবিকের থেকে একটু ব্যতিক্রম লাগছে যে 23 তারিখেই। তো আমার মনের মধ্যে সন্দেহ ঢুকলো, যেহেতু আমি গ্রামে আমাদের ছেলে পেলেদেরকে নিয়ে আমরা লকডাউন কার্যক্রমগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, মানুষকে উদ্বুদ্ধ করা, যেহেতু আমি মসজিদ কমিটির সেক্রেটারি, এইগুলো নিয়ে আমি কাজ করতেছিলাম। মানুষকে সচেতন করার থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়েছি। আমার মনের গতি 23 তারিখে সন্দেহ ঢুকে গেল যে কি ঘটনা, কি আমার এরকম লাগতেছে কেন। তা আমি পরিবারকে সবাই জানালাম যে আমার তো ভয় হচ্ছে, কি আমি আক্রান্ত হলাম কিনা। তো পরিবারের ওরা সবাই একটু আমাকে অনেকটা ধমকে সুরে বলে যে দূর, তুমি এই সমস্ত কথা বলো না। তা আমার মনের ভিতরে সন্দেহ থাকায় আমি কিন্তু নিজের থেকে 23 তারিখ থেকে মূলত একটু দূরত্ব মেনটেন করতে থাকি। 24 তারিখ যখন রিপোর্ট পেলাম যে আমরা গত 21 তারিখে যে বাসায় গিয়েছিলাম মুস্তাফিজ সাহেবের বাসায়, সেখানে একজন করোনা পজিটিভ রিপোর্ট আসছে। আমাকে আমাদের কাউন্সিলর 2 নং ওয়ার্ডের ফারুক আমাকে ফোন দিয়ে যখন জানায় যে শাহজাহান ভাই আপনি তো ওই বাসায় গেছেন, ওইখানে তো বাদলের করোনা পজিটিভ। তো আমার সন্দেহ, যেহেতু আগের দিনই কিছুটা টের পাচ্ছিলাম, আর একটু যখন দানা বাঁধলো, আমি সাথে সাথে নিজেকে আমি আইসোলেশন নিয়ে গেলাম, এবং আমার পরিবার থেকে অনেকটা জোর করেই আমি আলাদা রুমে চলে আসলাম। আমি বাচ্চাদের থেকেও আলাদা হয়ে গেলাম। তারপরে ওরা মানতে চায় নাই। আমি বলছি না, যেহেতু ওই বাসায় পজিটিভ আসছে, আমার একটু সন্দেহ হচ্ছে, আমি পরীক্ষা না করানো পর্যন্ত তোমরা আমার কাছে কেউ থাইকো না। মাকে বললাম, বয়স্ক মা আছে, ছোট বাচ্চা আছে, আমি ওদের সকলের সাথে বলে দিলাম যে তোমরা কেউ আমার কাছে এসো না, আমি আমি আলাদা থাকতে চাই। আমি কিন্তু 24 তারিখে আমি অলরেডি আলাদা হয়ে গেলাম, এবং ওই দিন থেকে মূলত আমি যে টুটকা চিকিৎসা বলি আর যেটা বলি, আমরা যেটা শুনে এসেছি, গরম জলে গড়গড় করা লবণ দিয়া, তারপরে এই মশলার চা খাওয়া, এই এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা, আদা, রসুন, এইসব দিয়ে যা যা আছে এই সমস্ত উপকরণ দিয়ে, এগুলো দিয়ে চাটা বানিয়ে আমি কিন্তু বেশ অনেকবার 5-6 বার কিন্তু আমি প্রতিদিন খাওয়া শুরু করি। তারপরে ইউনূস সাহেব, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আহমেদ সাহেব, ওনাকে আমি বললাম যে আমরা যেহেতু ওই দিন গেছি, ওই বাসায় পজিটিভ আসছে, আমরা অমুক অমুক গেছি, তা আমাদেরকে একটু পরীক্ষার আওতায় আনলে ভালো হয়। পরে উনি সাথে সাথে আমাদের স্যাম্পল কালেকশনের জন্য নির্দেশ দিলেন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে। উনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন 26 তারিখ আমার নমুনা সংগ্রহ করে, এবং 28 তারিখ আমি রিপোর্ট পাই আমি করোনা পজিটিভ। তো দেখেন এখানে তুষারি ভাই, আমি যেটা বলতেছিলাম যে আমি কিন্তু নিজেকে সন্দেহের আওতায় নিয়ে এসেছি 23 তারিখ। আমি 24 তারিখে ওই বাসার কথা জানলাম পজিটিভ, আমি রিপোর্ট পেলাম 28 তারিখ যে আমি করোনা পজিটিভ। তার মানে আমি নিজেকে সরিয়ে নিয়েছি কিন্তু অলরেডি 23 তারিখ থেকেই বলা চলে। আর যদি আমি এই নিজের এই সন্দেহের থেকে, এই সচেতনতা থেকে যদি আমি নিজেকে সরিয়ে না নিতাম, তাহলে হয়তো আমার পরিবারে এখন কিন্তু আমার পরিবারের সবার টেস্ট করা হয়েছে পরে। 2 তারিখে রিপোর্ট পেলাম যে আমাদের ইনশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমার পরিবারের আমি ছাড়া আর কেউই আক্রান্ত হয় নাই, যেহেতু আমি নিজেকে আগেই সরিয়ে নিয়েছিলাম। তো এটা একটা মেহেরবানি আল্লাহ তাআলার, যে এই সম্ভব হয়েছে শুধুমাত্র এটা এই সচেতনতার কারণেই। আর আমি মনে করি যে আমি যেহেতু আগে থেকেই এই টোটকা চিকিৎসা যেটা ঘরেই এটা করতেছিলাম, এবং নিজেকে আলাদা রাখতেছিলাম, তারপরে আমার কিন্তু এই যে শ্বাসকষ্টের যে পর্যায় বা অন্য যে উপসর্গগুলো হয়তো যারা আক্রান্ত হয়ে ওই পর্যায়ে গেছে তারাও ওইটা হয়তো বলতে পারবে, কিন্তু আমি কিন্তু এই ওই পর্যায় পর্যন্ত উপলব্ধি করি নাই যে আসলে কতটা কষ্ট এটা দিতে পারে। তবে হ্যাঁ, আমরা যে মানসিক যে কষ্টটা পেয়েছি, পারিবারিক যে কষ্টটা, সামাজিক যে কষ্টটা, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আজকে সেই 23 তারিখ থেকে আমি এই ঘরের ভিতরে বসবাস করি। যদিও সবকিছু আছে, বলছিলাম কথা প্রসঙ্গে যে আসসালামু আলাইকুম। ডিভিশন প্রাপ্ত কয়েদির মতো, তারপরেও কিন্তু বলবো যে হ্যাঁ ভাইজান, এই বলেন। পরিবার থেকে যে বিচ্ছিন্নতা, এটা কিন্তু আসলে
ছোট মোটো আচ্ছা বিষয় না, ঠিক এটা আছে কিন্তু অনেক ভাই, একটা থ্যাংক ইউ কষ্টের ভেরি মাচ। বিষয়, তারপরে নিজের সবকিছু মেনটেন করে চলা। তো আচ্ছা আমি আচ্ছা আসলে ঠিক আছে, হুম হুম। থ্যাংক ইউ। আপনাদের মাধ্যমে তুষার একটা কথা বলবো যে ওইবারে বলছিলাম আম, এই যে ছাত্রই আক্রান্ত আসছে, হলাম আমি কথা এত বলবো না প্রোটেকশন আপনার নেওয়ার সাথে। পরেও, তাহলে আসলে হুম। আমাদের করণীয় কি? আচ্ছা ঠিক আছে ভাই, এত মানুষ ঠিক আছে, বাজারে থ্যাংক ইউ ভাই দেখতেছি মনির ভাই, ঘুরতেছে, থ্যাংক ইউ তারা ভেরি মাচ। আক্রান্ত জি হচ্ছেন, আমরা জি কেন আক্রান্ত হলাম? তবে হ্যাঁ, এটা বিষয়টা হলো যে আমি মনে করি যে আসসালামু হবে আলাইকুম না এরকম না। আমি যেমন আনারুল উপলব্ধি করি না, আসসালাম এরকম ভাই। হয়তো আরো অনেক আছে যারা সে হয়তো নিজে জানেও না যে সে দিয়ে আক্রান্ত দিন হয়ে দিয়ে গেছে দিন, বা এর মধ্যে ভালো হয়ে গেছে। ওই আমি বাকিগুলো আক্রান্ত দিয়ে দিছি কিভাবে কিন্তু, হইলাম? তা আমি একটু ওই যে আপনাদের বাকি মাধ্যমে বলতে টাকাগুলো চাই দিয়ে দিছি যে কিন্তু। আমি ওই বাসায় যখন গেছি, আমরা তো রেগুলার মাস্ক মাস্ক পরে বা হ্যান্ড গ্লাভস আচ্ছা পরে এটি এগুলা আমি দিয়ে পরে দিব, কিন্তু আমরা এই টাকা অভ্যস্ত আমি না, দিয়ে দেবো। তাই না? আমরা কিন্তু অভ্যস্ত না। এখন আচ্ছা আচ্ছা, দেখা যায় যে ওই আমরা যে পড়ছি সাইদুলের সবকিছুই, বিকাশে কিন্তু দিয়ে এটার দিছি, যে সঠিক এই 200 ব্যবহার, কপির দাম। সঠিকভাবে যে ব্যবহারটা, সেই ব্যবহারটা হয়তো হ্যাঁ আমি আজকে নিশ্চিত দিয়ে করতে দিছি পারি নাই। সাইদুল ভাই অথবা ওই বিকাশে। বাসায় যারা আক্রান্ত ছিল, আমি সামাজিক দূরত্ব যতটাই মেনটেন করার চেষ্টা করছি, কোনো কারণে হয়তো ওনার আমি তাদের না, কাছাকাছি ওনার চলে একটা গেছি। বাংলা লিঙ্কের নাম্বার এখন আছে, দেখা যায় ওইটা যে দিতে মাস্ক বলছে, আমরা আমি যেটা দিয়ে দিচ্ছি পরতেছি, আজকে। সেই মাস্ক গুলো আমি যেটা ওই দিন পরছি, আমার মনে আছে সেটা কিন্তু নোজ বার ছিল না। আচ্ছা এরপরে জানেন আমি না। নর্মালি একটা ওকে ভাই, বাজার ওকে থেকে ওকে যেটা ওকে, থ্যাংক ইউ। ডক্টর মাস্ক, ওটাও ডক্টর মাস্ক, কিন্তু ওটার মধ্যে কোনো নোজ বার ছিল না। না থাকায় যে সাইড দিয়ে যে গ্যাপ থাকে, গ্যাপ দিয়ে কিন্তু অনবরত এটা বাতাস আপ ডাউন করতেছে। আমি মনে করি যে কোনো কারণে আরেকটা বিষয় দেখা যায় যে আমরা কথা বলি যখন মাস্ক আচ্ছা পরে, তখন দেখা যায় সাজান ভাই, মাস্কটা হয় উপরে আমি উঠে যায় এক অথবা নিচে নেমে যায়। এই বিষয়গুলো যখন আমরা হাত দিয়ে ঠিক করি, দেখা যায় যে এটার কারণে হয়তো আমি আক্রান্ত হয়ে গেছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম তুষারি ভাই, আল্লাহর রহমতে আমি এখন ভালো আছি। এই যে টুকটাক চিকিৎসা যেটাই বলি না কেন, এগুলো করতেছি। তারপরে আমি আরো বিষয়গুলো জানবো। তুষারি ভাই যেটা বলতেছিলেন বলেন। সাজান ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই। শিওর। সাজান, পজিটিভটা ধরা পড়লো, তখন ভাবি কিরকম মানে সাহস জুগিয়েছে আপনাকে, যদি বলতেন। আসলে সে তো সাহস আপনি কি আমার জুগিয়েছে কথা শুনতে অবশ্যই। পাচ্ছেন? হ্যাঁ, শিওর, আমি শুনতে পাচ্ছি, আমি বলছি। আসলে পরিবারের সমর্থন দরকার। এখানে পরিবারের কিন্তু পুরো ধরনের একটা সমর্থন দরকার, এবং তাকে যদি পরিবার থেকে সহযোগিতা করা হয়, সাহস যোগানো হয়, তাহলে কিন্তু এবং মনোবল, আমি মনে করি যে এই রোগটার জন্য আসলে মনোবলটা, নিজের যে মনোবল সেটা চাঙ্গা রাখাটা একটা জরুরি বিষয়। মনোবল চাঙ্গা রাখা এবং পারিবারিক সহযোগিতা, একের অপরের সহযোগিতা ছাড়া এটাকে নিয়ন্ত্রণ করা, পারিবারিকভাবে নিয়ন্ত্রণ করা কিন্তু কঠিন হয়ে যাবে। কারণ আমি যদি নিজেকে, ওই দেখা যায় যে আমি টয়লেটে গেলাম, আমি আমি ওয়াশরুমে গেলাম, আমি আমার ব্যবহার্য জিনিসগুলো আমি যেভাবে খুশি সেভাবে রেখে দিলাম, বা তারাও ওইভাবে একটা সিস্টেমের আওতায় না নিয়ে যদি তারা আবার সেটাকে ব্যবহার করে, তাহলে দেখা যায় সেখান থেকে কিন্তু তারা আক্রান্ত হইতে পারে। তার মানে কি, এটাকে একটা পরিবারে ঢুকে গেলে অবশ্যই পরিবারের প্রত্যেকটা মানুষকে যেমন একে অপরকে সহযোগিতা করা, সহযোগিতার মনোভাব পোষণ করা, পাশাপাশি সচেতন থাকা যে কিভাবে একেবারে যতটুকু সম্ভব এই টাচ এড়িয়ে পাশাপাশি যে আমরা যে হ্যান্ড স্যানিটাইজার বলি বা সাবান বলি, ডিটারজেন্ট বলি, স্যাভলন বলি, এগুলো দিয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে কিন্তু আমার বাড়িতেও কিন্তু এগুলো ট্রান্সমিশন হওয়া সুযোগ রয়ে গেছে। আর পরিবারের সহযোগিতা তো অবশ্যই, তারা তো, আমরা যেমন আমার পরিবারের কর্তা আমি, তো স্বাভাবিক কারণে তাদের মানসিকভাবে তারাও কিন্তু ভেঙে পড়ে যে এই পরিবারের কর্তারা যখন আক্রান্ত হয়ে যায়, তখন তাদের যে মনোবল চাঙ্গা রাখার জন্য আমি যেমন সবসময় আমি তাদেরকে বলছি, তোমরা কেউ ভয় পেও না, করোনা ভাইরাস আমাকে কিচ্ছু করতে পারবে না। তা আমি আমি যথেষ্ট সুস্থ আছি, ভালো আছি, তাদেরকে মনোভাব যেমন আমি যোগাচ্ছি, আমি আমার নিজের অ্যাক্টিভিটি দিয়ে, তারাও কিন্তু সেটাকে রিসিভ করতেছে। তারা যখন বারবার দেখতেছে যে না, সে তো ভালো আছে, তাদেরকেও মানসিক ভাবে ঠিক রাখা। ও ধরে আমার বয়স্ক মা আছে, আমি কিন্তু তার সাথে কমিউনিকেট করা এবং প্রতিদিনই মোবাইলে কমিউনিকেট করা। আমি এক মুহূর্তের জন্য মনে হয় আমি মোবাইল বন্ধ রাখি নাই। আমার সারা দেশব্যাপী বন্ধু বান্ধব যারা আছে, আমাদের মন্ত্রী মহোদয় খোঁজ নিয়েছেন, আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা খোঁজ নিয়েছেন, বন্ধু বান্ধব যারা আছে, সাংবাদিকরা, কলিগ কলিগস কলেজের, হ্যাঁ, এলাকার গণ্যমান্য লোকজন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের মেয়র মহোদয়, প্রশাসনের লোকজন, থানার লোকজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন, সারা দেশের বিভিন্ন মানুষ কিন্তু এটাকে খোঁজ নিছে, এবং তারা কিন্তু প্রত্যেকে মোবাইলে পাইছে। অর্থাৎ আমি যেমন নিজেকে ব্যস্ত রাখছি, নিজেকে ব্যস্ত রাখা এবং নিজের মনোবলটাকে চাঙ্গা রাখা, মানুষজন আমাকে সাহস জুগিয়েছে সেটাকে রিজেক্ট করেছে, যে যেভাবে পরামর্শ দিয়েছে। অতএব আসলে এইখানে আমি যেটা মনে করি যে করোনা ভাইরাস আক্রান্ত অনেকেই হবে, হয়তো আরো হবে, বা হয়ে কেউ ভালো হয়ে গেছে। আমি মনে করি যে প্রত্যেক মানুষেরই উচিত হবে মনোবল চাঙ্গা রাখা এবং পারিবারিক ভাবে একে অপরের সহযোগিতা করা। এটা নিয়ে আসলে পরিবার না শুধু,
সামাজিক কিছুই আছে, আপনি হয়তো তুষারি ভাই জানবেন যে যেহেতু সাংবাদিকতার সাথে সম্পৃক্ত আছেন অনেকেই, তারপরে এখানে সামাজিক বিষয়গুলো জানেন যে এই করোনা হয়েছে, অমুকের করোনা হয়েছে মানে কি মনে হয় যেন সে কত বড় অপরাধ করে ফেলছে। এই জায়গাটার থেকে আমাদের যদি পরিবার এবং সমাজ সব জায়গায় থেকেই আমি মনে করি এই জায়গাটা থেকে বেরিয়ে আসা উচিত। যে করোনা হয়েছে এটাকে একেবারে এতটা মনে হয় যেন খারাপ দৃষ্টিতে দেখা হচ্ছে, একটু এরকম বেরিয়ে যেন আসতে না হয়। পারে। তুষারি ভাই কিছু বলছিলেন বোধহয়। ধন্যবাদ সাজান ভাই। আবার আপনার কাছে এখন আলমগীর স্যারের কাছে এই বিষয়ে সচেতনতামূলক বিষয়ে একটু জানতে চাই। জনাব আলমগীর হোসেন, প্রাথমিক ধন্যবাদ তুষার ভাই। সহকারী শিক্ষা কর্মকর্তা, কালিয়াকোট। ধন্যবাদ তুষারি ভাই। সচেতনতা আসলে আমাদের যেটা মনে হয়েছে যে সচেতনতা বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির উপর, এবং ব্যক্তির যেটা আমরা দেখেছি যে এই এখানে আমি বলবো না যে আমরা শিক্ষিত বলেই আমরা শুধু সচেতন, অন্যরা সচেতন না, সেটা না। অনেক মানুষই, আপনাকে সব শুনতে মানুষই পাচ্ছি। কিন্তু শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন হ্যাঁ, তুষারি ভাই? আমরা সবাই শুনতেছি স্যার, বলেন বলেন, আপনি বলেন। আমাদের যেটা মনে হয়েছে যে সচেতনতার যে বিষয়টা, সচেতন থাকা সত্ত্বেও মানুষ কিন্তু সচেতন থাকতে পারে নাই। সেটার মূল কারণ হয়তো আমরা মানুষের বিভিন্ন চাহিদার উপরে নির্ভর করছে সচেতনতা। যেমন আমি আমার ব্যক্তিগত কথা থেকে হয়তো বলতে পারি যে আমরা চাকরিজীবী মানুষ, আমরা হয়তো একটা বেতন পাই, আমরা আমাদের বেতন দিয়ে হয়তো ১ মাস ২ মাস হয়তো ঘরে বসে থাকলেও সচেতন ভাবে ঘরে বসে থাকতে পারি এবং পারছি, এবং সেটা করছিও আমরা। তারপরেও আমাদেরকে আহ, অসচেতন হিসেবেও, যেটাই বলেন, নিজের প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন বাজার ঘাট এটা সেটা করতে হচ্ছে। সচেতন হতে হচ্ছে। অন্যদের সংস্পর্শে না আসি, বা অন্যদের হাত কাশি সংস্পর্শে যাই, অথবা কারোর সাথে টাচ না লাগে, এই বিষয়গুলো সচেতন হিসেবে আমরা মুখে মাস্ক ব্যবহার করেছি, তারপরে হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছি, তারপর মাথা যাই বলেন, এবং শরীরটাকে ঢেকে রাখার চেষ্টা করেছি। এবং সেই দিক থেকে আমরা মোটামুটি সচেতন বলতে পারি, আমরা সচেতন থাকি। কিন্তু বাজার ঘাটে গিয়ে যা দেখেছি সেটা হলো, যেমন ধরেন যে ব্যাংক চালু আছে, ব্যাংকগুলোতে একটা চিপা সিঁড়ির মাঝখান দিয়ে দুইটা সারি দাঁড়াইছে, এবং ২ সারির মাঝখানে ১ ইঞ্চিও যে গ্যাপ মানুষের মধ্যে, সেটা কিন্তু ছিল। এখন এরপরে দেখা গেছে ব্যাংক থেকে যখন কাজ শেষ করে আসছে, তখন ওই ২ সারির মাঝখান দিয়ে আবার আরো লোক নিচে নেমে চলে যাচ্ছে। একজনে আরেকজনের সাথে মানে সংঘর্ষ যেটাকে বলে, একেবারে টোটালি সংঘর্ষ লাগিয়ে চলে যাচ্ছে। আবার আমি দেখলাম যে এই যে ত্রাণ, আ ১০ টাকা কেজি আপনার টিসিবির মালামাল, বা আ ১০ টাকা কেজি যে চাল বিতরণ যে বিষয়গুলো, এগুলো আমি গত ২ দিন আগেও দেখলাম যে এত সচেতন করার পরেও মানুষের মধ্যে সেই সচেতনতা গ্রো হয় নাই। যেমন মাস্ক ব্যবহার নাই। সাধারণ মানুষ যেগুলা গ্রামাঞ্চলের থেকে যে নিম্ন আয়ের মানুষগুলো পেয়ে গেছে, সেগুলা দিকে আমি দেখেছি। এতটাই ক্লোজ তারা যে একজনে আরেকজনকে যেন জড়িয়ে ধরে আছে, এবং প্রচন্ড গরমের মধ্যে একে অপরে ঘেমে যাচ্ছে, মুখে মাস্ক নাই, হাতে গ্লাভস নাই, এবং ছোট্ট একটা দোকানের মতো একটা জায়গার ভিতর থেকে তারা এই জিনিসগুলো বিতরণ করছে। এখানে তারা কিন্তু জানে যে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, পরস্পর থেকে দূরে থাকতে হবে। এগুলো অহরহ আমাদের টিভি বলেন বা মাইক, আমাদের যারা ফ্রন্ট লাইনের যে সমস্ত আমাদের পুলিশ সদস্য আছে, সেনাবাহিনীর সদস্য আছে, তারা কিন্তু অহরহ বলে যাচ্ছে, এবং মানুষকে দেখে দেখেও কিন্তু মানুষ অনেকটা শিখে ফেলেছে। তারপরেও প্রয়োজনের কারণেই মানুষ কিন্তু সচেতন থাকতে পারেনি। আমি যেটা দেখেছি যে এতটাই ক্লোজলি এরা, এই যে বিশেষ করে ত্রাণ বিতরণ, আমরা তো দেখেছি ত্রাণ বিতরণটা যদি আহ, আমাদের মনে হয়েছে যে সচেতনের পরে এটা একটা অসচেতনের কাজ হয়েছে। কারণ কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়নি, সচেতন যতই আপনি বলেন।
আমরা নিজেরা যদি সচেতন না থাকি এবং আমরা যদি ওই 10 টাকা চাল কেজি 10 টাকা বাঁচানোর জন্য যেভাবে জীবন মানে মরণের পথে ধাবিত করেছি আমরা, সেটা দেখলে মানে আল্লাহ হয়তো আমাদেরকে বাংলাদেশে এই মানে বাংলাদেশের প্রেক্ষাপটটা হয়তো ভালো, বিভিন্ন কারণে ভালো। অনেকেই বলে থাকে যে হয়তো টেম্পারেচার, হয়তো ভিটামিন ডি আছে, অথবা ইসিজি বিসিজি টিকানো, এইসব অনেক কিছু শরীরে বাংলাদেশের মানুষের, বা ওই মশলা জাতীয় খাবার খায়, চা খায়, গরম পানি বাতাস করে, এগুলা অনেকেই করে, সচেতন হিসেবেই করে। কিন্তু তারপরেও আমি দেখেছি যে মানুষ, এবং এটা আমাদের এই দেশে সংক্রমণের জন্য একটা মুখ্য ঝুঁকির কয়েকটা কারণ ছিল। একটা হলো ত্রাণ বিতরণ একটা বিষয়, ইসিবির মালামাল, এই যে পেঁয়াজ দেখছেন তো আপনারা, ট্রাকের পিছনে পিছনে হাজার হাজার মানুষ দৌড় পাচ্ছে। এই এত সচেতনতার পরেও সামান্য 10, 20, 50 টাকার জন্য কিন্তু ওরা জীবন বাজি রেখে অসচেতন ভাবে দৌড় পাচ্ছে। এই হলো তোষারি ভাই, আর কি সচেতন আমরা সাধারণ মানুষের মধ্যে অতটা দেখি নাই, শুধু মাছটা দেখেছি। কিন্তু মাছ তো আমাদের সাধারণত বলেছে যে মাছ কতটা কার্যকরী, এখন তো প্রমাণিত হচ্ছে আমাদের পিপিই কার্যকরী না, অথবা মাস্কই কার্যকরী। সরি ভাই। তুষারি ভাই, হ্যালো। কবির আসলে হ্যাঁ, হ্যালো তুষারি ভাই। তুষারি ভাই, হ্যালো তুষারি ভাই। রাশেদ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, হ্যাঁ রাশেদ ভাই, আপনি শুনতে আমাদের পাচ্ছি। একটা এই করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর কালে আপনি আমাদের একটা আপনার স্বরচিত কবিতা আমাদের পাঠ করে শোনাই। হ্যাঁ প্লিজ। এখন করোনা নিয়ে কবিতা বলতে গেলে তো কবিতা এখন রচনা করা লাগবে, কারণ হলো যে রাশেদ ভাই বৈশ্বিক। বলেন প্লিজ। হ্যালো, আজকের বৈশ্বিক এই অস্থিরতা এবং করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক আজকের, হ্যাঁ আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি, আমরা হ্যাঁ, সবাই শুনছি সচেতনতামূলক আপনাকে। আলোচনার হোস্ট, সঞ্চালক আমার বন্ধুবর কবি এম তুষারি। এখানে সরাসরি উপস্থিত আছেন জাতিপিতা বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ, এবং যিনি এই কোভিড-19 করোনায় নিজেই আক্রান্ত হয়েছিলেন, হ্যাঁ আক্রান্ত হয়েছিলেন, এবং এটার সম্বন্ধে তিনি বিস্তারিত বলেছেন। এখানে আরো দুজন আছেন শিক্ষক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাকি শিক্ষা কর্মকর্তা, হ্যাঁ শিক্ষা কর্মকর্তা, সাথে আছেন সুজন ভাই। ওনার আসলে সবার সাথে মানে এতটা পরিচিত না আমি। যে বিষয়টা নিয়ে কথা, তুষারি ভাই আমাকে কবিতা পড়তে বলছে। আসলে করোনা এমন একটা মহামারী যেটা নিয়ে কবিতা রচনাটা আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো হাস্যকর বিষয়, কারণ এটা বিশ্বব্যাপী একটা ছড়িয়ে পড়া একটা অস্থিরতার নাম, মৃত্যুর মিছিলের নাম, যেখানে আমি নিজে অনেকটা দেখেছি। যে আমার এক ফ্রেন্ড ছিল আমার সাথে এখানে জব করতো, হানিফ ভাই নাম, উনি ইতালিতে ছিলেন এবং উনি রোমে আছেন। তো উনি যেখানে ছিলেন, যে বাসায় ছিলেন, ওনার যখন ফোন ছিল না তখন ওই বাড়িওয়ালার ফোন দিয়ে আমার সাথে অ্যাড হওয়ার পরে উনি বাড়িওয়ালার ফোন দিয়ে আমার সাথে কথা বলতেন। তা আমি ওনার বাড়িওয়ালাকে নক করেছিলাম যে আমাদের হানিফ ভাই আছে কিনা, তো বললো যে হানিফ ভাই তো এখন রোমে চলে গেছে, তো আমি আমি আমার সাথে কথা বলতে পারেন। তো ওনার সাথে আমি কথা বলে যতটুকু জানতে পারি যে ওনার পরিবারে 6 জন ছিল, শুধু উনি জীবিত আছে, এবং বলছেন যে
উনি যে শহরের কথা বললো ওই শহরটাতে বললো যে আশেপাশে 35 বাড়িতে দু একজন করে লোক আছে কিনা আমার জানা নাই। তো এই যে একটা বিষয় মহামারী মানে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, যা এখন আতঙ্কের নাম। হবে এটা নিয়ে কবিতা হবে এবং এটা উপন্যাসের প্রতিপাদ্য বিষয় হবে, কিন্তু আংশিকভাবে উঠে আসবে এটা এই মহামারীর সময়টাকে। তো আমাকে কবি হিসাবে এখানে ডাকা হয়েছে কিনা আমি জানি না। আমি একটা পত্রিকার সম্পাদনা করি, সাথে তুষারি ভাইয়ের সাথে অনেক আগেই পরিচয়। তুষারি ভাই যখন প্রজন্ম 21 পত্রিকা করতেন তখন থেকেই অনেক আগে থেকেই তুষারি ভাইয়ের সাথে আমার পরিচয়। আর যারা এখানে আছেন গুণী মানুষ, দুজনের কথা শুনেছি। বাংলাদেশের যে আমি কথা বল তুষারি ভাই, হ্যালো তুষারি ভাই, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি দুজনের কথা এখানে দুজনের কথা শুনেছি। এখন এইটা নিয়ে কবিতা লেখার সময় না, সচেতনতার সময়। যত দ্রুত এই সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসা যায় সেই উপায় খোঁজা উচিত আমাদের। কারণ আমাদের এই বিষয়টা নিয়ে, এই ভয়ঙ্কর একটা বিষয় নিয়ে আমরা অনেক ছেলে খেলা করে এসেছি, অনেক ছেলেখা দেখেছি, অনেক সমন্বয়হীনতা দেখেছি। একজন এক এক রকমের কথা বলতেছে। আজকে যে এত বড় মানে এত অবস্থা 700, 800, 750 এরকম আক্রান্ত হচ্ছে প্রতিদিন, এটার জন্য কারা দায়ী, কারা মানে এর কারণ এটা যদি খুঁজতে যান দেখবেন যে মানে আমরা অনেক দেরি করে ফেলেছি। ওই 3 জন থেকে এখন প্রতিদিন 700 জন হচ্ছে, আর এইটা 700 জন আক্রান্ত হয়েছে রেজাল্ট পাইছি, কিন্তু এই আক্রান্তর আগে তারা কাদের সাথে মিশেছে এইটা যদি আপনি হিসাব করতে যান তাইলে চিন্তা করেন কোন পর্যায়ে। তো আমরা হিসাব পাচ্ছি, যতটুকু হিসাব পাচ্ছি আমরা আতঙ্কিত। এর মধ্যে গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে। ঢাকার মানুষ যারা স্থানীয় মানুষ, ঢাকা, গাজীপুর বলেন, হ্যাঁ, কালিয়াকৈর বলেন, আপনার এই দিকের সাভার সহ যারা স্থানীয় মানুষ, এরা তো কোনো অপরাধ করে নাই, এরা তো কোনো পাপ করে নাই। এদেরকে যেভাবে আমরা শ্রমজীবী মানুষ যারা আছি, আজকে এরা বাড়িতে গেছে, আবার আসছে, আবার গেছে, আবার আসছে। এই যে রাস্তার মধ্যে, বাড়িতে কেউ সংক্রামিত না, রাস্তার মধ্যে একটা গাড়িতে গেছে, একটা গাড়িতে আসছে, এইভাবেও তারা সংক্রামিত হতে পারে। এইভাবেই তো পুরো ঢাকায় এই অঞ্চলের অবস্থা এখন সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলেই প্রায় ছড়িয়ে পড়েছে এটা। এখন এটা থেকে উত্তরণের জন্য আমাদের পথ খুঁজতে হবে, না হলে আমি যে দেখেছি যে যখন শুরু হয়ে গেল তখন সাথে সাথে পরের দিন থেকে রিলিফ শুরু হয়ে গেল, মানে ত্রাণ দেওয়া শুরু হয়ে গেল। সচেতনতার পরিবর্তে ত্রাণ দেওয়া শুরু হয়ে, ত্রাণ দেওয়া বাদ দেন, রাস্তার মোড়ে মোড়ে সাবান দিতেন আপনারা। ত্রাণ নিয়ে নানান রকমের কথা হইল, সরকারের শ্লীলতাহানি হয়েছে, অনেক কিছু হয়েছে। সরকার পক্ষে যারা ছিল কত রকমের কিছু আমরা দেখেছি। বাংলাদেশের মানুষ, আমরা যদি মধ্যম আয়ের দেশ, হ্যাঁ, আমরা উন্নত সেই মানে দেশের কাছাকাছি, তো আমাদের দেশে এমন মানুষ আছে যে যার 10 দিন খাবার নাই, মানে শুরু হয়ে গেল ত্রাণ বিতরণ। মানে এই যে সমন্বয়হীনতা, এক একজন এক এক রকমের কথা বলতেছে। একজন লকডাউন দিচ্ছেন, একজন বলতেছেন গার্মেন্টস খোলা, একজন বলতেছেন গাড়ি ঘোড়া বন্ধ, মানে এক একজন এক এক রকমের। শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া যারা কথা বলেছেন প্রত্যেকেই মানে এমন কথা বলেছেন, নিজের ব্যর্থতার পরিচয় নিজে দিয়েছেন। এইভাবে সারা বাংলাদেশকে আমরা ছড়িয়ে ফেলেছি করোনা। এখন টিভির নিউজ দিয়ে ওই নির্বাচনের সময়ের মতো খবর যায়, লক্ষ্মীপুরে 1, অমুক জায়গায় 3, তমুক জায়গায় 3, এরকম করে লেখা যায়। এটা ধীরে ধীরে কোন পর্যায়ে যেতে পারে? আমাদের আরো সচেতন হতে হবে, সচেতনতা বাড়াতে হবে। আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, একটু সচেতনতার স্লোগান দিই, সামাজিক দায়বদ্ধতা নিজের মধ্যে তৈরি করি, আমি আমার ঘরকে সেভ করি, আমার মানে পাশে যে আছে তাকে আমি সেভ করি। আমরা সচেতন হব, পাশের লোককে সচেতন করব, ঘরে থাকবো, সুস্থ থাকবো। বাংলা
রাশেদ ভাই, আমরা নিজেরা সুস্থ থাকবো, তো রাখবো, এবং মিডিয়া স্কুলের পরিচালক জনাব সুজন মাহমুদ কে কিছু বলার জন্য অনুরোধ করছি। সুজন মাহমুদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আজকের সঞ্চালক আমাদের বড় ভাই এম তুষারি, সমকাল পত্রিকার সাংবাদিক, এবং ওনার নিজের একটা স্কুল আছে, ফুলকুড়ি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। তো ওনার সঞ্চালনায় আজকে প্রোগ্রামটা হচ্ছে। আসলে সচেতন করার জন্য এই প্রোগ্রামটা অনেক আগে থেকেই দরকার ছিল। ধন্যবাদ জানাচ্ছি তুষার ভাইকে সর্বপ্রথম। সেই সাথে আমাদের আজকে এই প্রোগ্রামে বসার আগেও জানতাম না যে আমাদের ভিতরে একজন মানে ভুক্তভোগী করোনা যে রোগটাকে ঠিক আছে যুদ্ধ করে আজকে আমাদের লাইফে এসেছে। আমি শুনেই নিজে অনেক আতঙ্কের ভিতরে, বলেন একটা মানে কি যে বলবো, ঠিক আছে, মানে কল্পনা করতে পারিনি যেরকম একটা সার্ভাইভ করে উনি আমাদের সাথে লাইফে আসছেন। যদিও শাহজাহান ভাইয়ের সাথে এর আগে একজন পরিচয় হয়েছিল কালিয়া করে, তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন আলমগীর স্যার, সহকারী শিক্ষা কর্মকর্তা কালিয়াকুর। তো সেই সাথে আছে আমাদের রাশেদ রহমান ভাই, ওনার সাথে আজকে কথা হচ্ছে। তো ভালো লাগতেছে বিষয়গুলো, কিন্তু ভালো লাগার সাথেও মন্দ লাগা অনেক কিছু জড়িয়ে আছে। এখানে বলা হয়েছে সচেতনতা, বাংলাদেশ সরকার প্রচুর পরিমাণে সচেতন করার জন্য কাজ করতেছে। কিন্তু দেখেন, আমার যদি একটা রিয়েলাইজ থেকে বলি, গত 15 থেকে 20 দিন আগে হঠাৎ করে শুনলাম শেখ ফজিলাতুন্নেসা হসপিটালের মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে 33 জন ডাক্তার সহকারে মানে আক্রান্ত হয়ে গেছে। তখন আমার ট্রিমেন্ডাস মাথাটা মানে কেমন যেন একটা চক্কর দিল, যে ওই হসপিটালে ঢোকার সময় মানে যে ধরনের প্রোটেকশন দেওয়া হয়েছে, তো সেইখানেও যদি এই 33 জন ডাক্তার, তারপরে হচ্ছে আরো যারা কর্মরত নার্স আছে, তারপরে যারা কর্মকর্তা আছে, তারাও যদি আক্রান্ত হয়ে থাকে, মানে তাহলে আর সচেতন হয়ে আমাদের কি লাভ? ওরা তো মানে স্প্রে করতেছেন, জুতার নিচে স্প্রে করতেছেন, জ্বর মাপতেছে, তাপমাত্রা মাপতেছে, এরপরেও সেই হসপিটালে এতগুলো মানুষ মানে কিভাবে আক্রান্ত হলো? ঠিক আছে, এটা যখন ব্রেনে ধরতেছে না, তাহলে আমরা সাধারণ জনতা যেখানে বাজারে এত ভিড় করতেছি, ঈদের উৎসবের মতো বাজার করতেছি, এটা যদি আমাদের আক্রান্ত করেই ফেলে, আসলে এখান থেকে আমি মনে করি যে এই ছোঁয়াছুঁয়ি থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। তবে শাহজাহান ভাই অনেকগুলো কথা বলছে দিক নির্দেশনামূলক, যদি কারো হয়ে যায় সেই ক্ষেত্রে বাসায় ঠিক আছে ফ্যামিলির একটা সাপোর্ট, অথবা বাসায় নিজের একটা সাহস, একটা মনোবল থাকতে হবে। এটা দারুণ একটা পয়েন্ট। আমি আমার একজন ডাক্তার ঠিক আছে ফজিলাতুন্নেসা হসপিটালের, ওনার সাথে অনেকদিন কমিউনিকেশন করতে পারতেছিলাম না। শুনলাম যে উনিও আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ। তো বেশ কয়েকদিন ফোন ট্রাই করলাম, পরে একদিন উনি ধরলেন, বললো যে সুজন ভালো আছি। আমি জাস্ট ওনার একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করলাম যে স্যার আসলে কি অবস্থা। আমি তো অনেক টেনশনে ছিলাম, গত 2-3 দিন যাবত আপনাকে অনেক স্বপ্নও দেখেছি আমি। তো যা হোক, উনি বড় ভাই হিসেবে সবসময় পাশে ছিলেন আমাদের। কিন্তু উনি যখন আক্রান্ত হয়ে গেছে, আমি আসলে অনেক ব্যথিত হয়েছি, যে কারণ অনেক বেশি প্রোটেকশন ছিল ওই হসপিটালটায়। আর যেহেতু ফজিলাতুন্নেসা হসপিটালে এত প্রোটেকশনের পরও অনেক আক্রান্ত হয়ে পড়ছে, তাহলে আমাদের আর কি করা? আমরা তো প্রতিদিন বাজার করতেছি, ঠিক আছে, আমরা ঘোরাফেরা করতেছি, দোকান খোলা আছে, চায়ের দোকান খোলা আছে, তাহলে আমরা তো কোনো প্রোটেকশনই নাই। তাহলে যদি এই রোগটা আমাদের ধরে ফেলে, আর তো আমাদের করার কিছুই থাকবে না। তো সেই সাথে আরেকটু বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কোভিড-19 যেহেতু বিষয়, সেহেতু বলবো যে আসলে বুঝতে পারতেছি না বিষয়টা, আসলে বুঝতে পারতেছি না। কারণ কিছুদিন আগেও ছিল, যখন আক্রান্ত সংখ্যা ছিল কম, তখন আমরা অনেক সচেতন ছিলাম। কিন্তু দিন এখন আক্রান্ত সংখ্যা বেড়ে যাচ্ছে, মানুষের মৃত্যুর সংখ্যা বাড়তেছে, তারপরে আমরা কিন্তু মানে সচেতন কম হচ্ছি। আগে বুকের ভিতরে অনেক ভয় পেতাম, কিন্তু এখন সাহসটা কেন যেন দিন দিন বেড়েই যাচ্ছে, যে আসলে ইটস নাথিং, এটা আসলে কিছুই না। ঠিক আছে, আর যদি পরিবেশ দেখেন, আপনি গ্রামের পরিবেশ, মসজিদের পরিবেশ, বাজারের পরিবেশ, ঠিক আছে, তাহলে তো বলা হবে যে আসলে করোনা কেন যেন বাংলাদেশে একটা এসে মনে হয় একটা ভুলই করে ফেলছে, যে আমরা করোনাকে ভয় পাচ্ছি না, করোনাই উল্টো আমাদেরকে ভয় পাচ্ছে। না, বিপদে পড়ছে করোনা। এটা সঠিক। এরকম আর কি বিষয়টা লাগতেছে। আমরা কিছুদিন আগে ইউনো স্যারের কাছে অনুমতি নিয়ে আমার ছোট্ট একটা গ্রাম, যেখানে প্রায় 150 পরিবারের বসবাস, আমরা যাতে বাহিরে কোনো লোক না যেতে পারে,
আবার ভিতরেও যেন কোনো লোক সুজন না মাহমুদ, আসতে পারে আপনাকে এই জন্য ধন্যবাদ। একটা নামকরণ করেছিলাম লকডাউন, যদিও ওটাকে লকডাউন বলা ঠিক না, কিন্তু দেখেছি কি কোনো আসলে লাভ নাই। যখনই দেখলাম যে ফজিলতুন্নেসা আক্রান্ত, সেহেতু তখন আমরা এই নাম মাত্র লকডাউন করে আমরা এখান থেকে মানে মুক্তি পেতে পারবো না। এখন সুজন আল্লাহর উপরে বচ্চন ভাই, ভরসায় আছি, যা হোক। তবে শাহজাহান ভাইকে বলবো যে আসলে ইউ আর জিনিয়াস, আপনি একজন নায়ক বটে, সুজন যে আপনাকে সুজন সামনে সুজন সামনে আজকে আপনাকে ধন্যবাদ। কথা বলতে। তো যা হোক, সবাইকে আমি ধন্যবাদ আমাকে এই আমি আবার প্রোগ্রামে শাহজাহান ভাইয়ের কাছে ফিরে ডেকেছেন। আসতেছি। হ্যাঁ, শাহজাহান ধন্যবাদ। ভাই, জি, তুষার ভাই। আমি ধন্যবাদ রাশেদ ভাই, শাহজাহান সুজন ভাইকে ভাই, ধন্যবাদ আলমগীর জানাই ভাই, যে আমাদের এই লাইভে যোগদান করেছেন, সংযুক্ত হয়েছেন। কালেগুর উপজেলা সহকারী হুসাইন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, কবি রহমান এবং আনন্দের পরিচালক সুজন মাহমুদ, আপনাদের প্রত্যেককেই আমি আমাদের ফেসবুক বন্ধুদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেই সাথে আমি একটু বলি, আমাদের কালিয়াকুরের যে এই করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, আমি একটি ব্যক্তির নয়, আমাদের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আমিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যেখানে অভাবী মানুষ যার পৌঁছে যে খাবার পাচ্ছে না, উনি ফোন পেলেই খাবার পৌঁছে দিচ্ছেন এবং প্রত্যেকটা মানুষের খোঁজখবর, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ আমি তাকে আমার এই ফেসবুক লাইভের মাধ্যমে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ জানাই। সেই সাথে জানাই আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উনি প্রায় দিনই দেখি খাদ্য বিতরণ হয়, বিজিএফ, তারপরে ওএমএসের এবং ত্রাণ কর্মহীন মানুষের মাঝে আমরা দেখি উনি আমাদের চেয়েও একটা তারুণ্যর তিনি উল্টে কাজ করেন। এই জন্য আমরা মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অভিনন্দন জানাই। এর মাধ্যমে আমরা ওনাকে আরো কাছে পাবো, আমাদের কালিয়াকুরের লোকজনগুলো ওনাকে আরো বেশি বেশি কাছে পাবেন। উনি আমাদের মানুষ করবেন এই প্রত্যাশা রেখে আমি তুষারি ভাই একটু নিতে চাই। আমি শাহজাহান ভাইকে হ্যাঁ, ধন্যবাদ তুষারি ভাই। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে কাগজগুলো। শাহজাহান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সবই শুনতে পাচ্ছি। এবং হ্যাঁ, এই যে কাগজগুলো, এটা আসলে আমাদের যে কথা বলছিলেন, ভাঙা ভাঙা যদিও আমরা পাইছি, তারপরেও পড়ি। আমি সেটাকে ফ্রেশ করে দিচ্ছি। হ্যাঁ। এটা হলো আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আমাদের কালিয়াকুরের অভিভাবক। তিনি দিন রাত যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, ওই কাগজগুলো কিন্তু তারই একটা অংশ। এটা আমি একদিকে পৌরসভা থেকে যে করোনা প্রতিরোধ যে কমিটি করা হয়েছে, সেই কমিটিরও আমি একজন মেম্বার। পাশাপাশি আমাদের 2 নং ওয়ার্ডের যে পলিটিক্যাল যে ত্রাণ বিতরণ, সেইটারও আমাকে করা হয়েছে সভাপতি, ত্রাণ বিতরণ কমিটির সভাপতি আমাকে করা হয়েছে। এবং এই কাজগুলো 2 নম্বর ওয়ার্ডের কাজগুলো আমি নিজে করছি। অতএব আমি আমার এই ত্রাণের যে জায়গাটা, সেই জায়গা থেকে বলি যে যথেষ্ট পরিমাণ ত্রাণ আমাদের এই 2 নম্বর ওয়ার্ডে দেওয়া হয়েছে। শুধু 2 নম্বর কেন, আমাদের কালিয়াকুরের প্রত্যেকটা অঞ্চলে আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নিজে গিয়েছেন বহু জায়গায়। এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এই লাইভে আসার কিছুক্ষণ আগেও আমাদের পৌর আওয়ামী লীগের সেক্রেটারি আমাকে ফোন দিয়েছিলেন যে কিছু কিছু কার্যক্রমগুলো রাতের মধ্যে আমরা এই লাইভ শেষ করে আবার বসবো আমি ওই শীটগুলো নিয়ে, যেটা সম্প্রতি যে তালিকা গেছে সেই তালিকাগুলো আবার একটু কারেকশনের জন্য। তো আমরা আসলে যে করোনা প্রতিরোধ যেমন একটা বিষয়, আমি যে কথা বলছিলেন সুজন মাহমুদ ভাই যে আক্রান্ত একজন, হ্যাঁ, আমি আক্রান্ত হয়েছি, এটা ঠিক। এবং আমি যে ঘরে বসে বসে, যে আমার ল্যাপটপ এখানে, ঘরে বসে বসে কিন্তু আমি প্রতি মুহূর্ত ব্যস্ততার মধ্য দিয়ে আজকে 23 তারিখ থেকে আজকে 10 তারিখ যদি বলি,
9 তারিখ পর্যন্ত, তার মানে এই যে দীর্ঘ সময়টা কোন দিক দিয়ে গেছে আমি কিন্তু টেরও পাইনি। আমি নিজেকে ব্যস্ত, এতটাই ব্যস্ত রেখেছি যে আমি মানুষের সাথে কোঅপারেট করা, ফোনে যোগাযোগ করা, এলাকার ত্রাণ কার্যক্রম কি হচ্ছে সেইটা তদারকি করা, যেটা আমি মাঠে যেতে পারছি না, আমি আইসোলেশনে আছি, ঘরে বন্দি আছি, কিন্তু আমার তো ফোনের মধ্যেই আমি কার্যক্রমগুলো চালাচ্ছি। আমাদের নেতৃবৃন্দরা প্রতি মুহূর্ত আমাদের উপর পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মোশাররফ জয় সভাপতি এবং জহির ইসলাম জয় সেক্রেটারি সহ, তারা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতেছেন, এবং আমাদের মহল্লাতে যারা যারা যে যে ভাবে দায়িত্ব পালন করতেছেন এর জন্য কমিটি আছে, আমাদের কাউন্সিলর ফারুক আছে। হ্যাঁ, তো আমরা একটা সমন্বয় করে কিন্তু প্রতি মুহূর্তে আমরা এই কাজগুলো করতেছি। পাশাপাশি সচেতনতার কাজ এগুলো কিন্তু আমরা করে এসেছি। এবং ত্রাণ কার্যক্রমে যেটা আমাদের রাশেদ ভাই বলতেছিলেন যে আসলে ত্রাণটা শুরু হয়ে গেল, মানুষের লকডাউন সচেতনতা এর মধ্যে ত্রাণ কার্যক্রম, হ্যাঁ এটা যেমন শুরু হয়েছে, এটার পলিটিক্যাল যে দিকটা আমি মনে করি সেটা হলো যে একটা পক্ষই আছে এটাকে যে মানুষকে তুমি ঘরে পাঠাচ্ছ, মানুষ তো ঘরে যেতে চায় না, তার খাবার নাই, একদিনের খাবারও নাই। আপনি যে কথা বলছিলেন এটা সঠিক যে আসলে এটা আমরা বলতে খারাপ শোনা যাবে যে আমার ঘরে কি আসলেই একদিনের খাবার নাই, কিন্তু বাস্তবতা যখন আমরা মাঠে কাজ করি মনে হয় যেন আসলেই সত্যি তার কাছে নাই। যে মানুষটি দেখা যাবে যে আরো 7 দিন 15 দিন কেন, সে 1 মাসেও হয়তো তার ঘরে খাবার লাগবে না, সে আমার কাছে আসতেছে না, আমরা জোর করে দেখা যায় যে আমরা তালিকায় নাম দিয়ে দিলাম অমুকের মা, তার আইডিটাও আমার কাছে আসে নাই, খাবারটা তার কাছে পৌঁছে যাচ্ছে। আমরা কিন্তু প্রথম দিকে এরকম কার্যক্রম গুলো করেছি। দেখা যায় যে আবার মানুষজন হুমড়ি খেয়ে পড়লো ত্রাণের জন্য। তবে হ্যাঁ এটা ঠিক, আমি রাশেদ ভাইয়ের সাথে একমত যে ত্রাণ কার্যক্রমটা তার যেটা তাড়াতাড়ি শুরু হয়েছে এটা আরো 7 দিন পরেও করা যেত, 15 দিন পরেও করা যেত। তবে হ্যাঁ, সরকারি নির্দেশনা দেখেন, একটা সমালোচনার একটা পক্ষও কিন্তু আছে এখানে, যারা প্রতি মুহূর্ত বিভিন্ন কার্যক্রমে শুধু সমালোচনা করা, ভুল ধরা, সে নিজে হয়তো কিছু করতেছে না, কিন্তু সমালোচনা এবং ভুল ধরার কার্যক্রমগুলো কিন্তু তারা থেমে নেই, সেটাকেও গভর্নমেন্টকে দেখতে হচ্ছে, প্রশাসন স্থানীয় প্রশাসনকে দেখতে হচ্ছে, সবকিছু ম্যানেজ করেই কিন্তু চলতেছে। তা আমরা সাধারণ মানুষের কাতারে যদি বলি যে আপনার এইটা করলো না সরকার, সেটা করলো, আমরা কি করলাম, সবকিছুই তারা দেখা গেল যে করার চেষ্টা করতেছে, কিন্তু আমরা সাধারণ পাবলিক, সাধারণ জনগণ যারা, আমরা সেই জায়গাতে আমরা কতটুকু সরকারকে সহযোগিতা করেছি। আমি যদি বলি যে আমি আক্রান্ত হিসেব বাদ দিলাম, আমি যদি বলি যে আহ 20 দিন থেকে 25 দিন অথবা 1 মাস, আমরা যদি যে নির্দেশনা দেওয়া হয়েছিল সরকারকে আমাদের এই গরিব দেশে, তারপরেও আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এটাকে দেখতেছেন, এটা আসলে অবাক করার মতোই যে সারা বিশ্ব যেখানে ফেল করছে, আমরা আমেরিকা বলি, ইংল্যান্ড বলি, ফ্রান্স বলি, ইতালি বলি, তাদের যে মানে অবস্থা যেটা, তাদের মতো উন্নত কান্ট্রি যেখানে স্বাস্থ্য সেবা অনেক উন্নত, আমরা সেই তুলনায় অনেক পিছিয়ে আছি। এটাও ঠিক যে সবকিছু আমাদের আমাদের এই গরিব দেশে হয়তো প্রশাসনিক বিষয় কি ছিল না ছিল সেটা আমি বলবো না, কিন্তু সবকিছু থাকারও কথা না, এবং দেখা গেল বাস্তবতা কিন্তু এরকম নাইও। তার মধ্য থেকে মানুষকে যেভাবে বলা হয়েছে যে আপনারা লকডাউন মেনটেন করেন, আপনারা সামাজিক দূরত্ব মেনটেন করেন, আপনারা কোয়ারেন্টাইন মেনটেন করেন, আসলে কি কতটা করেছে? বাজারের দিকে দেখা গেল যে একটা 12টা পর্যন্ত বাজার খোলা থাকবে, সেখানে কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে মানুষ সকালবেলায়, মানে ভয় লাগছে আমাদেরকে যেতে, যে আমি দেখতে, আমি ফেসবুকে কিছু ছবিও দিছিলাম যে এরকমই বলছি যে বাঙালিরা এটা মানে না মানার প্রবণতা থেকে এমন অবস্থায় তৈরি হয়েছে যে এখন আর তারা কাউকেই মানতে চায় না, কিছুই মানতে চায় না। আর সেখানে সামান্য একটা ভাইরাস, ওটাও চাবায়া খায় ফেলামো, মানে অবস্থা হচ্ছে সামান্য একটা ভাইরাস, এটা চাবায়া খায় ফেলামো, এটা কোনো ঘটনা না। মানে এই যে প্রবণতা, না মানার যে একটা প্রবণতা, দেখেন আমার মনে হয় যে এইটা আমাদেরকে, জানি না ভবিষ্যতে এখানে কি আছে, আজকে সবকিছু খুলে যাচ্ছে। মসজিদ এক সময় নামাজের যে সিস্টেম করে দিছিল, দেখা যাচ্ছে সেখানেও অনেকে নামাজ, বাজার যদি চলতে পারে কেন নামাজ চলতে পারবে না, এই যে শুরু হয়ে গেল। আবার যখন এটাকে সবই খুলে দিল, তখন আবার দেখেন দেখা যাচ্ছে যে আহ এই যে এটা শুরু হলো, কেন গাড়ি গাড়ি কেন চলে না। দেখেন একটার পর একটা, একটার পর একটা, আসলে আমাদের এই দরিদ্র দেশে মানুষ যদি 1 মাস, আজকে 1.5 মাস হয়ে গেছে প্রশাসনিক কার্যক্রমগুলো বন্ধ বলা চলে, যদি 1 মাস 25 দিন থেকে 1 মাস যদি আমরা প্রত্যেকটা মানুষ একটা জায়গায় চিন্তা করতাম যে আমাদের এই গরিব দেশ, সরকারকে আমরা সহযোগিতা করি, আমরা যেন এই দেশটাকে নিরাপদ রাখতে পারি, আমার পরিবারকে নিরাপদ রাখতে পারি, নিজেকে নিরাপদ রাখতে পারি, তাহলে 20 দিন বা 25 দিন আমরা একটু কষ্ট করে মেনে চলি, সেটা কিন্তু আসলে আমরা কতজনে করেছি। এটা গ্রাম বলেন বা শহর বলেন, কোথাও কি সেই পরিপূর্ণ বাস্তবতাটা আমরা দেখেছি, বাস্তবায়নটা দেখেছি? আমরা কিন্তু সেটা না দেখি না নাই। তবে যাই হোক, সমালোচনা আলোচনা সবকিছুর ঊর্ধ্বে এখন যে দিকে যাচ্ছে
আমাদের সেটাকেই মেনে নিতে হচ্ছে। সবচেয়ে বড় যে বিষয়টাকে এখন বলবো যে আসলে নিজেকে সচেতন থাকা। আমি যে বলছিলাম যে মাস্ক আমরা পরি, যাই পরি না কেন কোনো কিছুতেই এটা আটকানো যাচ্ছে না। কারণটা কি? আপনি এখন সিম্পটম পাচ্ছেন না। কে আক্রান্ত, কে আক্রান্ত না সেটা বোঝা যাচ্ছে না। আপ যদি স্বেচ্ছায় দেখা যায় যে কেউ পরীক্ষা করতে যাচ্ছে না। আমি যেমন আমার কোনো উপসর্গই ছিল না তখন পর্যন্ত এটা সামান্য আমি উড়িয়েই দিতে পারতাম। আমি উড়িয়ে দিতে পারতাম। যেটা না করলেই আমি যদি হয়তো এই যে আমি তো টুটকা-পাটকা চিকিৎসাতেই আমার তো শেষ হয়ে গেছে। যদিও ডাক্তাররা আমাকে পরবর্তী সময়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশেষ করে আ তারা নাজমুন নাহার ইতি বিশেষ করে নামই বললাম। তো প্রতিদিন খবর নিয়েছে কি অবস্থা উপজেলা আ নির্বাহী কর্মকর্তা আমাদের কাজী হাফিজুল আমিন মানে অনেক পরিশ্রম করতেছেন তারা। উপজেলার প্রশাসনের অনেক লোকজন দিন-রাত পরিশ্রম করতেছে। কালিয়াকৈর থানা প্রশাসন দিন-রাত পরিশ্রম করতেছে। আমাদের পৌরসভার কাউন্সিলররা থেকে শুরু করে। মোদ্দা কথা এটার সাথে সংশ্লিষ্ট মানুষগুলো কিন্তু যথেষ্ট পরিশ্রম করতেছে। রাত-দিন পরিশ্রম করতেছে তারা। স্বাস্থ্য খাত যেটা তারাও কিন্তু পরিশ্রম করতেছে। তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। কিন্তু আমরা সাধারণ মানুষগুলো আসলে কতটা সচেতন হচ্ছি। এখন দেখা যায় যে আবার আবার প্রশ্ন চলে আসছে, তারা আক্রান্ত হচ্ছে। আবার দেখা যায় যে একটা এই যে ইদানিং আমরা যেটা শুনি যে এই তারা কেন এত আক্রান্ত হচ্ছে? তার মানে কি? এই যে সরকার একটা প্রণোদনা দিতে চাচ্ছে, এখন কি সেটা নেওয়ার জন্য কিনা? এখন দেখেন তারা পরিশ্রম করতেছে, আক্রান্ত হচ্ছে সেটা নিয়েও প্রশ্ন উঠতেছে। তার মানে কি? একটা শ্রেণী প্রশ্ন তুলবেই। তা আমাদের এখন আমি মনে করি যে দেশ আমাদের যেদিকে যাচ্ছে, আমাদের সেদিকে সচেতনতা যেমন দরকার আছে, এখন প্রত্যেকটা মানুষকে সচেতন হইতে হবে। এই যে প্রচারণার সচেতনতা যেটা আসলে কোনই কাজে আসতেছে না এটা। আমাদের আমাদের দেশের গর্ব সেনাবাহিনী দেখেন। মানুষ কিন্তু ভয় পাওয়ার কথা ছিল। সেনাবাহিনীও যখন আসলো আমি সমালোচনা করছি না। বাট তারপরেও কিন্তু মানুষ ভয় পায় নাই। সেনাবাহিনী গেছে আবার এরকম। আমি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আপনারা যারা পুলিশের সাথে চোর পুলিশ খেলছেন, আসলে কিন্তু তারা জমের সাথেই চোর পুলিশ খেলছেন। পুলিশ গেলগা, তো আবার সবাই যার জায়গায় যে যেভাবে কাজ শুরু করে দিলাম। পুলিশ আসলো দৌড়াদৌড়ি করলো কয়দিন দেখা গেল যে আবার ফাঁকা হয়ে গেল। এই যে মানুষের টেনডেন্সি গুলা এইটা যদি দূর না হয়, তা আল্লাহ ভাগ্য ভালো আমাদের যে আমরা গরিব দেশ। আমি বলব যে এটা আল্লাহ খোদার অশেষ রহমত বলবো এখন এটার আসলে অন্য কোনো সলিউশন দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এই যে টুটকা পাটকা যেগুলো করতেছি আমরা দারচিনি এলাচ টেলাচ সেই খাচ্ছি এগুলোই হয়তো আমাদেরকে ভালো করতেছে। তো এটাও মনে হয় এটা হইতে পারে যে আমরা গরিব দেশের গরিব মানুষ হিসেবে আমরা এটা বলবো যে আমার বাড়িতে যখন মাছ মাংস দুধ ডিম নাই তখন হয়তো আমি আমার পরিবারকে বলি যে এই আজ কাজ করো বেশি করে রসুন দিয়ে কালা সস বাটো। তো এইটাই নাকি এখন কালা সস আর রসুন বোধহয় এটার ঔষধ। তো হয়ে যেতে পারে কাকতালীয় ভাবে সেইগুলাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিছে কিনা, টেম্পারেচার বাড়ায় দিছে কিনা। তো যাই হোক আক্রান্ত হচ্ছে দেখেন সেই তুলনায় কিন্তু মৃত্যুর হার কিন্তু খুব বেশি না। আমার মনে হয় আজকে নিউজও দেখলাম ৭১ টিভিতে একটা নিউজ করেছে। সর্বশেষ পর্যন্ত যদি তারা তাদের তথ্য অনুসন্ধানে ২০০ পৌনে ২০০ মতো পৌনে ৩০০ কথা বলছে। সরকারিভাবে ২০০ প্লাস বলছে। তো এই যে এটা সেটাও কিন্তু খুব বেশি না। আমাদের দেশের জনসংখ্যার তুলনায় তারপরে আমার বৈশ্বিকভাবে যেটা বলা হয়েছিল যে বাংলাদেশ বিশাল ক্ষতি হয়ে যাবে। আমার মনে হ্যাঁ, হয় যে এটা ২০ লাখ আল্লাহর লোক মারা রহমতে যাবে। অনেক লোক মারা যাবে এই সেই। তো দেখেন এটা সচেতন না কিন্তু মানুষের আসলে এই যে পরিশ্রমী মানুষ, খেটে খাওয়া মানুষ তাদের মানে সাহস বলবো আমি এটা যে আমি ১ম এই বলছিলাম যে এটার জন্য আসলে মনোবলটা একটা বড় বিষয়। আমি মনে করি যে যারা গার্মেন্টস এ যাচ্ছে, যারা বিভিন্ন কাজকর্মে যাচ্ছে তাদের কিন্তু মনোবল চাঙ্গা না থাকলে এটার প্রতি যদি ভয় থাকতো তাহলে কিন্তু তারাও কাজে যেতে সাহস পেত না। তো এটাও কিন্তু মনে হয় তাকে অনেকটা আ কি বলে সহায়ক হিসেবে কাজ করতেছে যে মনোবল তার। আল্লাহ না করুক যে যারা আক্রান্ত হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই শুনে আসছি যে তার হয়তো অন্য কোনো প্রবলেম, হার্টের প্রবলেম, ডায়াবেটিস এই উপসর্গগুলোর কারণে হয়তো তারা একটু বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া নরমালি যারা মোটামুটি সুস্থ যাদের ইমিউনিটি সিস্টেম ভালো, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তারা কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। হয়তো ন্যূনতম সিম্পটম এর ভিতর দিয়েই তারা কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। তো তারপরেও থেমে থাকলে চলবে না। প্রশাসনকে কাজ করতে হবে, আমাদেরকেও কাজ করতে হবে। আমরাও কাজ করছি। আমি ঘরে মানে সামাজিকভাবেও যে কাজগুলো আমি আবার এই যে আমি তো ওয়েট করতেছি। আমি সম্পূর্ণ আ সুস্থ এই মুহূর্তে। তারপরেও কিন্তু আমি আইসোলেশন মেইনটেইন করছি। এবং প্রত্যেকটা মানুষকেই আইসোলেশন মেইনটেইন করা উচিত। আর সামাজিক যে দূরত্ব বজায় রাখা উচিত। কোয়ারেন্টাইন গুলোও মেইনটেইন করা উচিত। এবং সচেতনতা সৃষ্টি করতেই হবে। মানুষ শুনবে না। তারপরেও থাকতে হবে, সচেতন থাকতে হবে। প্রত্যেকটা মানুষকে এখন সন্দেহের আওতায় নিতে হবে। নিজেকে সন্দেহ করতে হবে। নিজে সন্দেহ করেন যে আমি সুস্থ আছি।
ও আক্রান্ত আছে, অথবা ও আক্রান্ত আছে আমি সুস্থ আছি, এরকম মানে টোটাল বিষয়টাকে এরকম যে প্রত্যেকেই যদি এই জায়গাটায় আমরা থাকি, তাহলে অন্তত কিছুটা হলেও দূরত্বে থাকা যাবে। আর আসলে এটার কোনো ঔষধ নাই যেরকম, পাশাপাশি কিভাবে আমি আক্রান্ত হব সেটাও বলার কোনো সুযোগ নাই, কারণ বাইরে গেলে কোথায় হাত দিচ্ছি, কোথায় রিক্সায় অটো রিক্সায় বসতেছি, ব্যাটারি চালিত রিক্সা অহরহ চলছে, আমি সেটাই বুঝতেছি। তো সব মিলিয়ে দেখা যায় যে এটা আসলে বাইরে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া হলো সবচেয়ে উত্তম। তারপরে আল্লাহ যদি কোনো না কোনো ভাবে মনেই হয়ে যায় যে আমি সন্দেহ হচ্ছে যে আমি আক্রান্ত হয়ে গেছি, তো সেই ক্ষেত্রে যে যে বিষয়গুলো নিম পাতার গড়গড় করা, তারপরে এই যে নিয়ম করে এগুলো খাওয়া, এছাড়াও ভিটামিন, বিশেষ করে আমি যেটা আগেও বলতে চেয়েছিলাম খেয়াল ছিল না, ভিটামিন D3 যেটা আমাকে দেওয়া হয়েছে, তারপরে অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ট্যাবলেট গুলো দেওয়া হয়েছে আক্রান্ত হওয়ার পরে। এছাড়া ভিটামিন C জাতীয় খাবার এবং ভিটামিন C ও কিন্তু আমরা আমরা খেয়েছি। এই খাবারগুলো খাচ্ছে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, নিজের ইমিউনিটি সিস্টেমটাকে বাড়ানোর জন্য। তো এইগুলোই মূল বিষয় আসলে। এই সচেতনতার এই প্রোগ্রামটা আমি মনে করি যে তুষারি ভাই ভালো একটা উদ্যোগ নিয়েছেন, যে আমিও সুযোগ পেয়েছি কিছু কথা বলার। আম, আহ, এই এই আমার কথা থেকে হয়তো কারো কাজে লাগতে পারে, যে আমি যেহেতু আক্রান্ত ছিলাম, আমি মনে করি যে আমার মনোবল যথেষ্ট ছিল, আপনি পারিবারিক সংযুক্ত হওয়ার সহযোগিতা জন্য পেয়েছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আমার সাথে যারা যারা আক্রান্ত হয়েছে, মানে আলমগীর ভাই আমার সাথে যারা সংযুক্ত হয়েছেন, আলমগীর ভাই আছেন, রাশেদ ভাই আছেন, সুজন ভাই আছেন, তুষারি ভাই সহ। তুষারি ভাই তো আমার আবার আরেক গুরু। তো যাই হোক, গুরু তার শিষ্যকে আজকে লাইভে নিয়েছেন। সবারই সবারই গুরু। তো শাহজাহান ভাই ধন্যবাদ, ধন্যবাদ তুষারি ভাইকে। হ্যাঁ, সুজন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো এতেও যাই হোক, ভাইয়ের আমি ভাই আমি আপনার শেষ মুহূর্তে একটা কথা বলি। আপনার কথাবার্তা যারা শুনে যারা আমরা আসলে আমি খুবই আপনার উৎসাহিত মাধ্যমে একটু বোধ ধন্যবাদ দিতে চাই তুষারি ভাই, যে আপনার মাধ্যমে আমার যারা ফেসবুক বন্ধু বান্ধব আছেন, বিভিন্ন শ্রেণী যারা আছেন, খোঁজ খবর নিয়েছেন, ফোনে, মেসেঞ্জারে ফোন দিয়ে অথবা ফেসবুকের মাধ্যমে, যে যেভাবে খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন। অনেক মানুষের দোয়া না থাকলেও এটা সম্ভব না, হাজারো মানুষের দোয়ায় আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। এবং আমাকে যারা খোঁজ নিতে পারেননি তাদেরকেও বলবো আমি যে ধন্যবাদ জানাচ্ছি, সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সুস্থ রেখেছেন, আমাদের পরিবারকে সুস্থ রেখেছেন, এবং প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে সেই কামনা। এবং আজকের থেকেই আমরা প্রত্যেকে সচেতন হয়ে নিজে প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হই। ধন্যবাদ তুষারি ভাই, এবং ধন্যবাদ আমার সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন আজকে সবাইকে। সুজন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক লাইভে সংযুক্ত থাকার জন্য। আমরা এখন আবার আলমগীর স্যারের কাছে চলে যাব। প্লিজ আলমগীর স্যার। বলেন। আলমগীর স্যার জি, আমাকে কি শুনতে পাচ্ছেন কিনা? আলমগীর স্যার বলেন। বুঝতে পারি নাই আলমগীর স্যার আপনাকে বলতে বলছে স্যার, আপনি কি বলছেন। আপনাকে তুষারি ভাই আপনাকে বলতে বলছে, আপনি বলেন। আমাদের তো সঞ্চালক সাহেব আম- একটু দুর্বল আছে। আমার সঞ্চালক শেষ সাহেব মানে শেষ আসলে 2 মিনিট। মানে উনি খালি শুনতেছেন। কারে আচ্ছা, কারে শুনতে থাক, শুনতে থাক। আলমগীর ওনার ভাই, আপনার ওনার আপনি তো বিভিন্ন কাজকর্মে আছেন, আজকে আপনি সিলেকশন ঠিক আছিল, ওনার সিলেকশন দেখে আমি তো আশ্চর্য হয়ে গেছি যে উনি একজন করোনা রোগী আক্রান্ত মানুষ, যিনি এখন সুস্থ, তাকে সিলেকশন করেছেন, শিক্ষা কর্মকর্তাকে নিয়ে আসছেন। আর তারপরে আমাদের সুজন ভাই, উনি অনেক গুণী মানুষ, মানে সবাইকে নিয়ে আসছে। মানে এই যে ওনার কালেকশনটা ঠিক ঠিক আছে, বাট উনি শুধু শুনতেছেন। এখন আহ, মেবি ওনার একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমি একটা নেটওয়ার্কে কবিতা ওনার পড়বো সমস্যা শেষে, যেহেতু উনি আমার কবিতা পড়তে বলছেন। হ্যাঁ, আপনি আলমগীর স্যার আপনি বলেন। ধন্যবাদ আমাদের তুষারি ভাই সহ সবাইকে। আসলে আজকের আলোচনাটা আরো প্রাণবন্ত হইতো আমাদের যদি আরো একটু পূর্ব প্রস্তুতি থাকতো। আমরা হট করে এখানে জয়েন হয়েছি, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে এই আমাদের শাহজাহান ভাই আছেন, আমাদের এই যে সুজন সাহায্য যে সমস্ত কথাগুলো বলছেন, যে আমরা এখন আমাদের আমি যেহেতু শিক্ষার লোক, সেই শিক্ষার বিষয় নিয়ে আমার একটু কথা বলা উচিত ছিল। আমাদের আমাদের ধরেন এই যে শিক্ষাটা আমাদের সংসদ টেলিভিশনে দেখাচ্ছে, আমার হয়তো অনুরোধ থাকবে আমাদের এই কর্তৃপক্ষের প্রতি আমাদের এই কথাগুলো যদি জিনিসটা তারা শোনে। হ্যাঁ, আপনি বলেন তো শিক্ষার বিষয়ে প্রাক বলেন কিছু। প্রাথমিক থেকে প্রাক প্রাথমিক থেকে ক্লাস শুরু হয়েছে, প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের পড়ানোর জন্য অতটা এসেনশিয়ালিটি দরকার ছিল না।
মনে হয় যে তাদেরকে আমরা দুই চার এক মাস 1.5 মাস 2 মাস করে তাদেরকে আমরা প্রস্তুত করে নিতে পারতাম। 1 2 3 এগুলো বাদ দিয়ে যদি আমাদের 4 বা 5 এই দুইটা ক্লাস প্রতিদিন রেগুলার সবগুলো সাবজেক্টের উপরে হইতো, তাহলে আমাদের একটা এটা একটা টার্মিনাল এক্সামিনেশন, এটার পরে তারা হাই স্কুলে আমাদের প্রাইমারি বাচ্চাদের বিশেষ করে 5 এবং কি হচ্ছে একটা প্রাকৃত পেপার রিপিট হচ্ছে, ক্লাস একটা ক্লাস পাচ্ছে, এখানে আমাদের একটু সবার আমাদের একটু থাকবে। এটা হতো যে আমি যেহেতু স্কুল আছে, এই স্কুলের টিচাররা অনেক কারো মাইক্রোফোনে বোধহয় বাতাস লাগতেছে ফ্যানের। 1,500 থেকে 3,000 টাকা পিছনে করে করে চলে। আমার শাহজাহান ভাইয়ের কাছে অনুরোধ থাকবে যে এই আমাদের স্কুলের টিচার আমি জানি আমার কাছে বিভিন্ন সময় ফোন আসছে, তো এই আমি বলেছিলাম যে আমাদের মন্ত্রী মহোদয় 10 মিনিট 10 মিনিট আচ্ছা এই ব্যাপারে তারা মানে এই যে ত্রাণ কমিটির যারা আছে তারা যে একটু সজাগ থাকে, সচেতনতার বিষয়টা সবাই জানি, সবাই এখন মানে কাউরে কেউ মানতেছে না, যেমন পুলিশ মানতেছে না, আর্মি মানতেছে না, নৌবাহিনী সেনাবাহিনী বলেন বা মাইকিং বলেন বা প্রধানমন্ত্রী 31 দফা প্রতিনিয়তই টিভিতে এগুলো নিয়ে কেউ সচেতন হচ্ছে, সচেতন হয়ে গেছে আমার মনে হয়। আমরা এতই সচেতন হয়েছি যে এখন ওই যে এই শাহজাহান ভাইয়ের মতো যে খেয়ে ফেলাই এই সমস্ত ভাইরাস দিয়ে খেয়ে ফেলবো আর কি। তো ধন্যবাদ, অনেক ধন্যবাদ এই লাইভের আসার জন্য এবং এই সংক্ষিপ্ত একটা যদি মানুষের কাজে লাগে। সবাই ঘরে থাকবো, পারে ঘরে থাকবে, সামাজিক দূরত্ব বলেন বা পার্সন টু পার্সন দূরত্ব বলেন, আমাদের ভাবে যে দূরত্বটা মেনটেন করতে পারছে সেটা মেনটেন করে চলি, এবং তাহলে আমরা অবশ্যই ভালো থাকবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সারি ভাই। আমি বলবো এই যে তুষারি ভাই যেহেতু একটু প্রবলেম হচ্ছে, সুজন মাহমুদ ভাই। সুজন মাহমুদ ভাই শুরু করেন। সুজন মাহমুদ ভাই বলেন। এখন কি বিদায় নেব? না না, কথা বলেন, আপনি কথা বলেন, আপনি বলেন। অসুবিধা নেই, চলতে থাক না, কতক্ষণ আছে, চলতে চালান। আচ্ছা আচ্ছা, আসলে বারবার খেলে আপনার বিষয়টাই কেন যেন কানের ভিতরে বাজতেছে। উনি অনেক কাজের মানুষ, যে চোখে আসলে বিশ্বাস করানো যাইতেছে না। যা হোক, সামনে আবার শুনতেছি স্কুল খুলে দেবে ঈদের পরে, নানান চিন্তা ভাবনা, ঠিক আছে, ব্রেন কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তো একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যে আসলে ত্রাণের যে ব্যাপারটা, ঠিক আছে, শাহজাহান ভাই বললেন যে ত্রাণ, হ্যাঁ এটা আসলে ঠিকই বলছেন যে এখনো পর্যন্ত প্রতিটা ঘরে এরকম অভাব অনটন দেখা দেয় নাই। আবার অ্যাকচুয়ালি কিছু ফ্যামিলি আছে যেগুলো আসলে ঋণগ্রস্ত বা মধ্যবিত্ত। আমরাও গত 15 দিন বেশ যতটুকু পেরেছি 100টা পরিবারের মাঝে মোটামুটি 1 সপ্তাহ 15 দিনের খাবার এরকম হাফিজুল আমিন স্যারের সহযোগিতায় বিভিন্ন মাধ্যমে পৌঁছে দিয়েছি। তো এই বিষয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে আসলে রোড লেভেলে যে ত্রাণগুলো বিতরণ হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার স্বজন প্রীতির একটা ব্যাপার আসলে থেকেই যায়, এটা একটা ব্যাপার আছে। আর দ্বিতীয় হচ্ছে আরো সামনে আমাদের এটা নিয়ে আসলে যে পাওয়ার যোগ্য এরকম কিছু কাজ আসলে মনে হয় সমন্বয় করে করা উচিত। তো আজকে আমরা সর্বপ্রথম একটা প্রোগ্রামে আসলাম, তো এতটুকু বলবো যে আমাদের আসলে সামনে আরো সচেতন হতে হবে। জানি না কিছু মধ্যবিত্ত পরিবারের এমনও হয়তো হচ্ছে যে আসলে যাদের কষ্টে আছে, যেমন যারা আমাদের অবস্থান থেকে যেহেতু বলি যে আমরা স্কুল মালিক যারা আছে, প্রাইভেট স্কুল যারা চালাই, তো প্রাইভেট স্কুলের ক্ষেত্রে এতটুকু বলবো যে গার্মেন্টস কর্মী তারা বেতন পাচ্ছে, তারপরে আপনার হচ্ছে অন্যান্য সরকারি কর্মকর্তা যারা আছে, আমাদের আলমগীর স্যার আছেন, মাস গেলে বা 1-2 তারিখে বেশ
হ্যাঁ, বেশ ভালো বেতন পাচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়ে যাচ্ছে মনে হয় আমরা, যারা পরিচালক আছেন, তারপরে শিক্ষক মন্ডলী আছেন। কিন্তু এখানে আবার বলতেও পারেন যে না, স্কুল তো আপনারা সারা বছর বেশ ভালো টাকা ইনকাম করছেন, ভালো টাকা কামাই করছেন, অনেকে বিল্ডিং করছেন, রেস করেছেন। আসলে প্রতিষ্ঠানও যদি আমরা ভাগ করি, যেমন মানুষ হিসেবে 3টা ভাগ হয়, প্রতিষ্ঠানও 3টা ভাগ হয়। কিছু স্কুল উঠেছে এমনি অযথা, কিছু ছাত্রছাত্রী নাই, আবার কিছু আছে মধ্যবিত্ত, যাদের আয় আর ব্যয়টা পুরোপুরি সমান। হয়তো ওই যত টাকা আয় করে তত টাকা দিয়ে শিক্ষকদের বেতন দিতে হয়। আবার কিছু আছে ঠিক আছে আপনার যারা রিস, তারা যদি 5 বছর আগামী 10 বছরও ঠিক আছে, তারা এত টাকা কামাই করে নিয়েছে যে সবগুলা টিচারদের বেতন যদি তারা আগামী 5 বছর বসে বসেও দেয়, ঠিক আছে, তাও মানে তাদের সম্পত্তি শেষ হবে না। তো এক্ষেত্রে বলবো যে আসলে মধ্যবিত্ত এই বিষয়টা আসলে তারা না কারো কাছে চাইতে পারতেছে, না তাদের নিজস্ব সমস্যাগুলো সমাধান করতে পারতেছে। তো যা হোক, সর্বোপরি এটাই বলি যে অন্তত পক্ষে করোনা থেকে আমরা সবাই মুক্ত হতে চাই, আমরা আরো সচেতন আহ, হতে চাই। কিন্তু আসলে সচেতন হয়েই কি লাভ? আমি আসলে যখনই শেখ ফজিলতুন্নেসা হসপিটালের কাহিনীটা ব্রেনে আসে, তখন বুঝি যে আসলে সচেতন হয়েও হয়তো লাভ নাই। কারণ একটা গ্রামে যদি একজন প্রবেশ করে ফেলে, ঠিক আছে, এটা এমন একটা রোগ, কিভাবে সেটা ছোঁয়াছো হয়ে যাবে, ঠিক আছে, এটা বলা আসলে অপেক্ষা রাখে না। ধন্যবাদ, ঠিক আছে, তোষারি ভাই এত সুন্দর একটা আয়োজন করছে, সেই সাথে ধন্যবাদ শাহজাহান ভাইকে, ঠিক আছে, তারপর আমাদের আলমগীর স্যার, আমাদের কবি রাশেদ রেহমান, ঠিক আছে, সবাই এই মধ্যরাত পর্যন্ত আমরা রোজা রেখে অনেক কথা বলতেছি, ঠিক আছে। তো সামনে আরো আমরা সচেতনতামূলক প্রোগ্রাম নিয়ে কাজ করব। আমি আজকের মতো এখানেই সকলকে ধন্যবাদ দিয়ে সমাপ্তি ঘোষণা করতেছি আর কি আমার পক্ষ থেকে। কবিতা পাঠ করবেন শুনছি, কবি ভাই কবিতা পাঠ করবেন। আচ্ছা, কিন্তু কবি তো কেমন নীরব হয়ে আছে, কোনো নড়াচড়া করতেছে না। এখন বিষয় হলো যে এই বৈশ্বিক বিষয় করোনা, এটা সারা পৃথিবী যেখানে নড়ে উঠেছে, মানে এমন একটা জায়গা নাই যে ওই জায়গাটা স্থবির হয়ে যায় নাই। গান বাজনা থেকে শুরু করে শিক্ষালয়, ধর্মশালা, সব জায়গায় একটা নাড়া নাড়া পড়ে গেছে। এমত অবস্থায় মানে আমাদের যখন বাংলাদেশে ধরা পড়ার পরে, লকডাউন ঘোষণা হওয়ার পরে একটা বিপ্লব সাধিত হয়ে গেছে। গ্রামে গ্রামে দেখি রাস্তা কাইটা বেড়া টেরা দিয়ে অস্থির করে ফেলছিল, মুক্তিযুদ্ধের সময়ের মতো করে। তখন একটা মানে উৎসব মুখর ভাবে লকডাউন শুরু হয়ে গেল, মানে এরকম মনে হইলো। এই যে ভীতিটা ছিল, যার কারণে হয়তো আজকে আমরা কম পাচ্ছি, মানে ওইটুকু যে ছিল, এই কারণে আজকে যে আমাদের 500-700 না হলে 5,000 50,000 হয়ে যেতে পারে, ওইটুকুর কারণেই আমরা ফল পাচ্ছি। আর আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব শাহজাহান স্যার যিনি বললেন যে ত্রাণের বিষয়টা আমি দেখেছি প্রথম থেকেই শুরু হয়েছে। এবং আমার বাড়ি তো কাজীপুরে, আমার নেতা মোহাম্মদ নাসিম এবং তার ছেলে প্রকৌশলী তানভীর শেখের জয় সাহেব সহ ওখানে স্বেচ্ছাসেবী সংগঠন আছে অনেকগুলা, তারা প্রথম থেকে শুরু করেছে। এবং মানে এ পর্যন্ত প্রায় 8-10 বার এরকম মানে ত্রাণ দেওয়া হয়ে গেছে। এইটা সারা বাংলাদেশে চলছে, সারা বাংলাদেশে চলছে যেরকম ত্রাণের বিষয়টা চলছে। আর আমরা যে বললাম যে ইতালি বা নিউ ইয়র্ক বা অন্যান্য দেশের মতো আমাদের এখানে হচ্ছে না, আমরা এত মানে ছড়াচ্ছি বা আমরা এই যে লকডাউনের মধ্যে চলাফেরা করতেছে, হচ্ছে না। ওইখানের বিষয়টা একটু অন্যরকম ছিল। আর ওইখানে ইতালিতে আমি যতটুকু জানি, ইতালিতে একটা রুম ভাড়া হইলো $2,000। $2,000 হলে এবারে বাংলাদেশি টাকায় কত আসে? থাকে 25 জন একটা রুমে, 25 জন একটা রুমে থাকে। অসুস্থ হইলে ডাক্তারের কাছে যায় না, অনেকের কার্ড নাই, ডাক্তারের কাছে যায় না, বা অসুস্থ হলে বলে না যে আমি অসুস্থ, তাইলে রুম থেকে বের করে দিবে। তার কারণে হাজার হাজার লোক মারা গেছে। আর আমার এখানে রুমে 2 জন থাকে, না হলে স্বামী স্ত্রী থাকে। এইখানে এই জন্যই এত কম ছড়াচ্ছে। আর এই যে মাঝখানে যে একটা বড় ধরনের লকডাউন গেল, এই জন্যই হয়তো আমরা মহামারী থেকে মানে যতটুকু আছে এই পর্যায়ে আমরা আছি। স্যার যে বললেন যে আলমগীর স্যার যে বললেন যে সংসদ টিভির মাধ্যমে যে মানে শিক্ষা প্রদান করা হচ্ছে, আমার তো মনে হয় যে করোনাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্টুডেন্টরা। ওই ঢাকার দক্ষিণের মেয়র যখন বললেন যে তারাবি পড়ানো হবে ইয়েতে, টেলিভিশনে তারা দেখে আপনারা তারাবি পড়বেন, একজন তো দেখে মানে কমেন্ট করছে যে স্যার যদি কারেন্ট চলে যায় তাহলে আমরা কি দাঁড়ায় থাকবো না বসে পড়বো?
তো এইরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। গ্রামে তো মানে গ্রামের সিংহভাগ অঞ্চলের মানে নেট নাই, বা টিভিও চলে না। সংসদ টিভি মানে যতটুকু দিচ্ছে শহরের মানুষ পাচ্ছে, অনেকের হাতে হাতে মোবাইল আছে। কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা। তারপরও আমি বলি, যদি এই বছরটাই চলে যায় তবুও স্টুডেন্টদের অন্তত মানে এই ক্লাস শুরু এইটা শেষ না হওয়া পর্যন্ত করা ঠিক হবে না। কারণ ওরা এলোমেলো ঘুরে, ওরা কথা শুনে না। স্কুলে গেলে ওরা মানে ওকে জড়ায় ধরে। এখনো তো অনেকেই গ্রামে ছেলে পেলে কথা শুনে না। আমি গ্রামে গেছিলাম, প্রায় 25-26 দিন থাকছি, আমি দেখছি গ্রামে। তো এখনো সচেতনতাই বড়, সচেতনতার কারণেই আজকে 500 না হলে 50,000 হয়ে যেত। প্রতিদিন যে 500 হচ্ছে, এই যে আমরা সচেতন ছিলাম এই জন্যই হচ্ছে। এখন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার শ্রদ্ধেয় স্যার, জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ জনাব শাহজাহান স্যার, এবং শিক্ষা কর্মকর্তা জনাব আলমগীর স্যার, এবং একজন স্কুলের পরিচালক সুজন মাহমুদ ভাই, আর বন্ধুবর তুষারি ভাই। তুষারি ভাই প্রথমে আমাকে বলছে কবিতা পড়ার জন্য, কবিতা আসছিল না আমার কাছ থেকে, কারণ আমি খুব ভয়ে আছি। আমি যেখানে জব করি এটা একটা প্রাইভেট সেক্টর, গার্মেন্টস সেক্টরে, আইটিতে আমি জব করি। আমার মানুষের সাথেই থাকতে হয়, যদিও যাওয়া লাগে আসা লাগে, কিন্তু আমি ভয়ের মধ্যে থাকি যে আমার দ্বারা কেউ সংক্রমিত হচ্ছে কিনা, বা আমি কারো কাছ থেকে নিয়ে আরেকজনকে দিচ্ছি কিনা, বা এইটা ভয় আমার সবসময় হয়। তো তারপরও আম, চলতে হবে এই সেক্টরটা, অর্থনীতি বাঁচাতে, আম, এই সেক্টরটা বাঁচাতে আমাদের চলতেই হবে। কারণ হলো যে আমরা এমন কোন দেশের মানুষ না যে আমরা ওই কানাডার মতো না যে সরকার বলে দিব যে আপনি ঘরেই থাকেন, খাবার 2 বছরে একটা না পৌঁছে যাবেন। সম্ভব না। কারণ বাংলাদেশে যদি এই কথা বলে, যাদের টাকা আছে তারাই প্রথমে 15 জনা চাইবো, যারা যাদের যারা যারা ধনী তারাই প্রথমে ত্রাণ চাইবো। আমি তো দেখছি যখন প্রধানমন্ত্রী মানে বলার সাথে সাথে প্রথম 15 জনা কারা পাইছে? শিল্পপতিরা। মানে এই দেশে যারা ধনী তারাই, ধনিক শ্রেণীর মানুষগুলোই প্রথমে হাত পাতে। তো যার কারণে আমাদের যার যার কাছ থেকে, সেফটি থেকে, নিরাপদ থেকে আমাদের চলতে হবে, কাজও করতে হবে। সবাইকে আহ ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আর এই অনুষ্ঠানটা শুরু করার জন্য তুষারি ভাইকে বিশেষভাবে কৃতজ্ঞতা। আর আমি বেরিয়ে কবিতা যাওয়ার পড়তে আগে বলছিলেন। তুষারি ভাই, কবিতা শেষ হলে আমি একটু ফ্লোর নিব তুষারি ভাইয়ের কাছ থেকে, আচ্ছা কবিতাটা আচ্ছা আগে আচ্ছা শুনি। আচ্ছা, এখন তো বই আমার কাছে নাই, আমি একটা মুখস্থ কবিতা পড়ি। শিওর। আর আমার কবিতার নাম ফেরা। রিসেন্ট একটা বই বেরিয়েছে, দুঃখ সুখের যমুনা বই থেকে এটা পড়ছি আমি। আচ্ছা, আমি একটু টপিক চেঞ্জ করছি, কারণ আজকে কিছুক্ষণ পরই মা দিবস। আর মা দিবস উপলক্ষে আমার একটা লেখা আছে, যদিও কবিতা না, মাকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমার মা নেই, মাকে নিয়ে একটা লেখা, যেটা মানে আমি একটা শর্ট ফিল্মও করছি এটা দিয়ে, ওইটাই পড়ছি। আমার মা চুন সুপারি জর্দা দিয়ে ভীষণ পান খেতেন, অষ্টপ্রহর আঙ্গুলিতে চুন লাগিয়ে রাখতেন। আমার স্কুল ড্রেস, বাবার পাঞ্জাবি, আসবাবপত্র বাটপতো না মায়ের আঙ্গুলের স্পর্শ থেকে। এ নিয়ে বাবা সহ আমরা মাকে দিনরাত বকতাম। মা গত হয়েছে 10 বছর। হঠাৎ বাড়িতে কোনো এক অনুষ্ঠান আয়োজনে সবকিছু ঝাড়া মোছার কাজে চেয়ার উল্টাতেই তলায় লাগানো চুন দেখে মাকে মনে পড়ে যায়। নিমেষেই অশ্রুস্নাত চোখ থেকে জল গড়িয়ে পড়ে মাটিতে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ কবি ভাই। তুষারি ভাই। সবাই ধন্যবাদ। শাহজাহান
আমি হ্যাঁ, যদিও যদি হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি বলছি যদিও আসলে বলাটা কতটুকু যৌক্তিক হবে জানি না, সবাই বিদায়ের পর্যায়ে আছি, তারপরেও একটুখানি যেটা বলতে চাই, একটু অন্য অ্যাঙ্গেল থেকে বলবো। এছাড়া আহ রাশেদ ভাই যে কথাটা বলছিলেন, সচেতনতা, মাস্ক পরা, মুক্তমুখ, আপনি যেহেতু গার্মেন্টস এ কাজ করেন, মাস্ক পরাটা আমি মনে করি খুব জরুরি না। এটা আমার, আচ্ছা আমি মনে করি মাস্ক পরা জরুরি না। কোনো কিছুতে না ধরা এবং দূরত্ব মেনটেন করা, আমি মনে করি এটা সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, কারণ ইম্পর্টেন্ট কথা বলছেন। একদমই মাস্ক পরে আমি নিরাপদ, আমি নিজে মাস্ক পরা ছিলাম, আমি কই আমি তো নিরাপদ থাকতে পারলাম না? তার মানে মাস্ক পরা নিরাপদ না, মাস্ক পরতেই হবে এমনও না। যদি আক্রান্ত হয়ে যান তখনই মাস্ক পরা উচিত, আক্রান্তের পরে। আগে জরুরি না, বরং আগে ওটা আপনাকে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা আরো আমি মনে করি বাড়ায় দেয়। যদি ভালো মানের N95 বা ওই টাইপের মাস্ক, যদি আপনি ভালো মানের মাস্ক না পান, তাহলে কি হয়, এই যে মাস্কগুলো যেগুলো পরি, এগুলো কথা বলার সময় হয় উপরে ওঠে, নইলে নিচে নামে, এটা আরো বারবার আমাদের ঠিক করে দিতে হয়। এটা আরো প্রবলেম ক্রিয়েট করে। ভালো মানের মাস্ক ছাড়া মাস্ক পরাই উচিত না। দূরত্বটা মেনটেন করা সবচেয়ে জরুরি। পাশাপাশি কোনো কিছু না ধরা, একেবারে আমি পারতপক্ষে আমি কিছু ধরবো না, না ধরে, ধরলেও সেইখানে যেন আমি আমার নিজের প্রোটেকশন নিয়ে কাজের ক্ষেত্রে যেটা ধরবো সেটা যেন প্রোটেকশন দিয়ে ধরি। পারতপক্ষে অ্যাভয়েড করা যতটুকু সম্ভব, ঘরে থাকাটাই উত্তম। তো যাই হোক, এটা এটা একটা বিষয়। আর করোনা, করো না, এটা করতেও বলছে, নাও করতে বলছে, দুইটা মিলে একটা নাম মনে করি যেটা, এটা করোনা হয়ে গেছে। এটা এটা অনেক কিছু করতে বলছে, অনেক কিছু করতে নিষেধও না করা হয়েছে। করছে। তো আমি এই জন্য বলবো যে এই করোনাতে আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম এরকম, যে করোনা এই উপসর্গ আমাদের দেশে বা বিশ্বে যখনই এই আক্রমণটা হয়েছে, মানুষ কি শুরু করছে দেখেন, এটা আমি অন্য সেন্স থেকেই বলছি। আমরা মাস্ক পরছি, নাক ঢাকছি, মুখ ঢাকছি, আবার চোখেও গ্লাস পরছি, প্রোটেকশন গ্লাস, হাতে হ্যান্ড গ্লাভসও পরছি। তো আসলে এইখান থেকে আমরা কি শিক্ষাটা কি নিয়েছি? আমি যদি অন্যভাবে বলি, যে আমি এটা আমার মন, আমার মধ্য থেকে আমি রিয়েলাইজ করি এরকম, যে করো না, অর্থাৎ করো আবার নাও করতে বলছে অনেকটা, যেমন খানা, খাও বা খায়ও না, এরকম খা না, খা অথবা না, মানে খাইতেও পারেন নাও খাইতে পারেন, এরকম একটা বিষয়। এখন কথা হলো করোনাটার, আমি উপসর্গটা এটা নিয়ে আমি যেটা মনে করি, যে এই যে আমাদেরকে নাক ঢাকতে হচ্ছে মাস্ক দিয়ে, আমি মনে করি আমার কৃতকর্মের লজ্জিত হওয়ার জন্যই এই নাক ঢাকতে হচ্ছে। এই মুহূর্তে রিয়েলাইজটা প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। এটা এটা একটা বিশ্ব মহামারী, বৈশ্বিক মহামারী, আল্লাহ প্রদত্তও বলি আর মানুষ প্রদত্তই বলি। সবকিছুর মূলে মহান রব্বুল আলামিন, আমাদের সৃষ্টিকর্তা, তিনিই জানেন যে এটা কেন দিয়েছেন, কেন। এটা তো তিনি পারলে চাইলে এক মুহূর্তে এটা নিয়ন্ত্রণ করতে পারেন। আমি বলি আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। সেই ক্ষেত্রে বলবো যে আমাদের ঠিক। কেন মাস্ক পরতে হচ্ছে, আমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হওয়ার জন্য আজকে আমাদেরকে মাস্ক পরতে হচ্ছে, আমাদের মুখ কেন ঢাকতে হচ্ছে, আমাদের নিজেদের জবান ঠিক রাখার জন্য, ওয়াদা ঠিক রাখার জন্য, এবং আমাদের এই যে জিহ্বা, যে লালসা, এইগুলার থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আজকে মাস্ক পরতে হচ্ছে। আজকে চোখে কেন আমাদের প্রোটেকশন গ্লাস পরতে হচ্ছে, আমাদের যে নির্লজ্জতা, সেটাকে ঢাকার জন্য আজকে চোখে, আমি মনে করি যে আজকে চোখে গ্লাস পরতে হচ্ছে। আর হ্যান্ড গ্লাভস পরতে হচ্ছে মানুষের থাবার থেকে, আমার থাবার থেকে যেন অন্য মানুষ নিরাপদ থাকে। এই হাত দিয়ে যেন ঘুষ আর দুর্নীতি যেন আমরা না করি। এইটার জন্য আজকে করো না, সারা বিশ্বে আজকে আল্লাহ তাআলা তার নিজের ক্ষমতা বলে এটাকে শেষ করতেন। জানি না কে কিভাবে নিবেন, তা আমি এইভাবে না না, রিয়েলাইজ আপনার করি যে কথা ভালো এখনো, লাগছে স্যার। এখনো প্রত্যেকটা মানুষকে এইখান থেকেও সচেতন হওয়া দরকার, যে কেন করোনা আসছে, আর করোনা এলে অন্য কিছু না করে কেন আমাকে মাস্ক পরতে হয়, কেন চোখের চশমা, প্রোটেকশন গ্লাস পরতে হয়, কেন হ্যান্ড গ্লাভস পরতে হয়। আমার মনে করি নিজের নাক, লজ্জা লজ্জা পাওয়া দরকার কৃতকর্মের জন্য। এখনই তওবা করার সময়, কে কতদিন বাঁচবো জানি না। এইখান থেকে কৃতকর্মের জন্য লজ্জাবোধ যেমন তৈরি হওয়া দরকার, চক্ষু লজ্জা,
নির্লজ্জতা, সেটাও যেমন এখন প্রোটেকশন দেওয়া দরকার। নিজের জিহ্বাকে লোভ লালসার থেকে মুক্ত রেখে এই নিজের মুখের পবিত্রতা রক্ষা করা দরকার। পাশাপাশি নিজের হাতকে, এই হাত যেন দুর্নীতির কাজে ব্যবহার না হয়, এই হাতের থাবার থেকে যেন অন্য মানুষ নিরাপদ থাকে। ধন্যবাদ তুষারি ভাই, আমি আমার অন্য সেন্স থেকে কথাগুলো বললাম। আমরা কতটুকু পারছি, কতটুকু শিখতেছি এই করোনা বৈশ্বিক মহামারীর জায়গা থেকে, এটা নিয়ে এখনো আমার সন্দেহ রয়ে গেছে। তবে তারপরেও মনে করি যে প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকুক, সুস্থ থাকুক, পরিবারের মধ্যে সুন্দর মতো তারা জীবনযাপন করুক, আল্লাহ প্রত্যেককেই ক্ষমা করুক, এবং প্রত্যেকে পরিবার নিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। ধন্যবাদ যারা সংশ্লিষ্ট, আলমগীর ভাই, রাশেদ ভাই এবং সুজন মাহমুদ ভাই, তুষারি ভাই, প্রত্যেককেই। আমি একটু অন্য দিক থেকে কথাগুলো বলে আমি আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ তুষারি ভাই সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সাজান ভাইকে এবং ইহসান, এবং সুজন মাহমুদ। আমরা আগামীকাল আবার অন্য কোনো অতিথি, অন্য কোনো বিষয় নিয়ে ফেসবুক লাইভে সংযুক্ত থাকবো। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম সবাইকে। এবং বাংলাদেশকে সুস্থ রাখবেন। আসসালামু আলাইকুম। তুষারি ভাই কিন্তু আড়ালে রয়েছে, ওনার কথা কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দোয়া করবেন সবাই। আচ্ছা আচ্ছা আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা। ইনশাআল্লাহ। নিজের পরিবারকে ধন্যবাদ নিরাপদ স্যার। রাখুন। সুস্থ হ্যাঁ, ভাই, থাকুন দেখা হবে সবাই। ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার। ওকে ওকে ওকে, বিদায় বিদায়। সচেতনতার কোনো বিকল্প নাই। বিদায়। ইনশাআল্লাহ। ঠিক আছে, কঠিন একটা ইনশাল্লাহ। জায়গা, না কি কষ্ট ঘরের ওকে। মধ্যে থাকা। না, সাজানের সাথে তো কালকেও দেখা হয়ে যেতে পারে, কিন্তু ওই যে আমাদের যে রহমান ভাই গেল, ওনার সাথে তো এরম আবার ওইরম দেখা হবে না। মেয়ের সাথে মোবাইলে কল দিয়ে কথা বলতে হয়, মেসেঞ্জারে কথা বলতে হয়। কষ্টের জায়গা এটা, পারিবারিক এটা অনেক বড় স্যাক্রিফাইস আমি মনে করি, অনেক বড় আমি স্যাক্রিফাইস আমি প্রত্যেকটা আমি মানুষের আপনাকে সহযোগিতা বিরক্ত দরকার। না করে খলিল স্যারের মাধ্যমে যোগাযোগ রাখছি। অনেক মানুষ আপনাকে বিরক্ত করবে, আপনি অস্থির হয়ে যাবেন, আরো অস্থির হয়ে যাবেন। আমি এই আসলেই জন্য টেনশন করি। সবসময় আমি আমি দেখেন, আমি সেই শুরু থেকে গ্রামের এত দৌড়াইছি আমি, এই মানে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। আবার অনেকে দেখা যায় যে এটা নিয়ে যে যে এত এত আমাকে নিষেধ করছে, অনেক আক্রান্ত হইলো কে কেউ বলেন, কেউ 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 হয়তো এইভাবেও ডাক্তার দেখেন, কিন্তু আক্রান্ত হয়েছে আর কি, ডাক্তার আক্রান্ত না, সেটাই যে আসলে এটা আসলে সে তার হয়তো অন্য ইয়ের থেকে বলে যে আমি অনেককে হয়তো ধমক টমক দিছি, কিন্তু আসলে বাস্তবতা তো আমি চাইছি প্রত্যেকটা মানুষ যেন নিরাপদ থাকে। এখনো বলি প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে। আর কারো ঘরে যদি খাবার না থাকে, আমি সাধারণ ঘরে ঘরে পৌঁছে দেবো, এটাও বলছি, এখনো বলবো যে আপনারা ঘরে থাকেন, শুনেন, আমরা সব পৌঁছে ঘরে দেবো। ঘরে পৌঁছে দেবেন, সেটা সব ঠিক আছে। আর ধরেন এই যে ত্রাণের সাথে কিন্তু আমাদের শিক্ষকগণ সারাক্ষণ এদের সাথে জড়িত। কিন্তু একটা বিষয় হলো কি, আমি তো আমার ত্রাণ খলিল সাহেবকে দিবেন কালকেও তার বলছি, ওই দিনে বোধহয় গত পরশুদিন বোধহয় একটা ফেসবুকে স্ট্যাটাসও দিছি আমি, যে আমার স্কুল মায়া কষ্ট লাগতেছে যে প্রাণের স্কুল, সেটার সেই হাজারো শিক্ষার্থী একসময় মুখরিত থাকতো, এখন হ্যাঁ, কেউ নাই, শুনশান নীরবতা। আমি তাদেরকে একটা গাইডলাইনও দিছি। তো যাই হোক, আপনি যেহেতু এটার সাথে সম্পৃক্ত, বিষয়টা দেখেন কিভাবে ইয়ে করা যায়। আমরা শঙ্কিত বাচ্চাদের লেখাপড়া নিয়ে, আবার শঙ্কিত পারিবারিক স্বাস্থ্য নিয়েও, তারা কিভাবে মানে এই মহামারীর থেকে আমরা প্রত্যেকটা মানুষ যেন নিরাপদ থাকি। তো যাই হোক, কিছু কিছু মানুষ সমালোচনা আলোচনা যে যেটাই করুক না কেন, আসলে উপায় নাই তো, উপায় নাই। এটা আসলে এটা যেমন সামাজিক ভাবে যে জিনিসটা দরকার, আপনি তো কাজ করতেছেন, সামাজিক ভাবে যেটা দরকার, কেউ যেন কাউকে এমন মনে হয় যেন সে এমন কোন গোপন রোগে আক্রান্ত হয়েছে, এই যে উপলব্ধিটা মানুষের গ্রামের অন্যান্য মানুষরা মনে করে যে এই ওরে আল্লাহ, তার করোনা হয়েছে, এটা কেন হয়েছে, ওই মুখ বাড়তে যাওয়া যাবে না। আর কেন ভাই, সে কি কোনো অপরাধ করছে? করোনা আক্রান্ত হয়েছে, সে কি অপরাধ করছে? বিভিন্ন দেশের রাষ্ট্র, অনেক দেশের এমপি মন্ত্রীরা আক্রান্ত হচ্ছে, বিশিষ্ট ব্যক্তিবর্গ আক্রান্ত হচ্ছে, আমাদের দেশের এমপি আক্রান্ত হচ্ছে, প্রশাসনের লোকে মুক্ত। কিন্তু দেখা যায় যে সামাজিক সেই জায়গাটা থেকে এখনো অনেক মানুষ বেরিয়ে আসতে পারে নাই। অনেকে এটাকে হয়তো হিসেবে দেখে যে বেরিয়ে কি আসতে বলে, পারে নাই। আজকে একটা টক শোতে ওইরকম আমাদের মতো আলোচনা দেখলাম টিভিতে, বলছে যে আমার বিল্ডিং এ একজনের করোনা হয়েছে, আমি কি বারান্দায় যেতে পারবো? আমার দরজা জানালা দিয়ে যে বাতাস আসবে, সেই বাতাসে কি করোনা আমাকে আক্রমণ করবে? এই এইরকম যে দূরত্বেই এইরকম হবে না যদি মানে এটাতে, সেটাই। তবে যে আক্রান্ত হইলে পরে যেটা মাস্ক পরা দরকার, এটাই বাস্তবতা, যে সে যেন তার হাঁচি কাশির মাধ্যমে যেন ফ্লোটা দূরে না দেয়, আর অন্যর মাধ্যমে যখন আমার মাধ্যমে যেন অন্য কেউ ক্ষতি না হয়। আর এমনি তো অন্যান্য সময় অ্যাকচুয়ালি 3 ফুট 3-4 ফুট দূরে থাকলেই চলে।
আমার খুব বেশি না। আমরা ওই যে বললাম না, আমার প্রবলেম হয়েছে, আমি মনে করি যে ওই দিন যেটা আমার প্রবলেম হয়েছে এটা মাস্ক। আমার তো মাস্ক বারবার নেমে যাচ্ছিল, আমি টেনে টেনে উঠাই দিছি। তো দেখা গেছে যে আমি হয়তো কোনো কারণে আমার টাচে চলে আসছে, আমার হ্যান্ড গ্লাভস স্যানিটাইজার যাই ইউজ করছি, দেখা যায় যে ওইটা আমার প্রোটেকশন দিতে পারে না, অথবা যে উপর দিয়ে যে এরকম পাক ছিল, নোজ বার ছিল না ওটাই, মাস্ক কিনছি কিন্তু নোজ বার ছিল না, এইটার কারণে হয়তো দেখা গেছে যে ভিতর দিয়ে ঢুকে গেছে। আমি এখানে এসে গরম পানিতে গোসল করছি, স্যাভলন দিয়ে গোসল করলাম, এত কিছু করলাম, কিন্তু মানে শেষ পর্যন্ত শেষ রক্ষার হয় নাই। কিন্তু আল্লাহর রহমত যে আমি নিজেকে টের পাওয়ার সাথে না, সাথে আমি এটাতে আলাদা করে শেষ ফেলছি। রক্ষা কেমনে হবে? শেষ রক্ষা হবে ওই যে বললেন যে এটা তো বাতাসে চলতেছে। বাতাস তো কোনো জায়গা দিয়ে আপনার বন্ধ হয়ে রয় নাই, এই জন্য আমি আমার তাই না? জায়গা থেকে বলবো যে আসলে দূরে থাকাই উত্তম, খুব দূরে এর থাকা বিকল্প নাই। সবচেয়ে ভালো, দূরে থাকা সবচেয়ে সবচেয়ে ভালো ভালো। হলো তবে দূরে থাকা, না আপনারা যাওয়া। যেটা বলছেন যে মাস্ক না পরা, মাস্ক এখন ধরেন আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেরই, আপনি যেটা বলছেন, আপনি যদি ডাক্তারের কাছে নাও যাইতেন তাও কিন্তু অটোমেটিক্যালি আপনি এমনি ভালো হয়ে যেতেন, হ্যাঁ হয়তো অবশ্যই। বা আল্লাহর রহমতে ভালো হইতেন, অথবা আপনার টুকটা ফাটটা যে চা এই গরম বাষ্প নিচ্ছেন রেগুলার, না হইলেও কিন্তু নিচ্ছি আমরা রেগুলার। হ্যাঁ নিচ্ছি, আমার যে এখনো হয় নিচ্ছি। নাই, এখন হয় নাই এবং হইছে এইটা বোঝাই তো কঠিন হয়ে পড়ছে। এই কথা বলার সময় কিন্তু আমার রাতের চাটা কিন্তু আমি যে খাই নিলাম, দেখছেন বোধহয়। হ্যাঁ, চা নিয়ে এটা কিন্তু বসছিলাম। চা নিয়ে ওইটা কিন্তু বসছিলাম চা। রাতের ডোজ গেল ওইটা, টাইম টু এখন টাইম। হলো ওই, এটা সবচেয়ে দুঃখজনক কোনটা জানেন? এই করোনা ভাইরাস, আমরা অসচেতনতার কারণে, আমাদের অসচেতনতার কারণে এটা দীর্ঘায়িত হচ্ছে। আর এই দীর্ঘায়িত হুম হওয়ার হুম। কারণে আমাদের শিক্ষা ব্যবস্থাটা টোটালি একটা মানে প্রায় অনেক ক্ষতিগ্রস্ত হবে। সেটাই, শিক্ষাটা অনেক ক্ষতিগ্রস্ত হবে। অনেক যতই ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছে সম্পর্কিত অবশ্যই। বলি না কেন, এটা বললি না কেন, আমরা রেগুলার ক্লাসেই তাদেরকে অর্জন করাইতে পারি না। আর একটা সেখানে ক্লাস যদি প্রতিদিন আপনার রেগুলার ওই রিপিট হয়, ওই সেটা একটু দেখতে চান, এক জিনিস ভালো লাগে কয়দিন, কতক্ষণ বলেন? না না, এই সেটা জন্য এটা ওইটা আমাদের আসলে ভাবে হয় না। অসচেতনতার কারণে এই সময় পিরিয়ডটা দীর্ঘায়িত হচ্ছে। আর এই সেই দীর্ঘায়িত হওয়াটা আমাদের সকলের জন্যই একটা রিস্কে পরিণত হচ্ছে। অবশ্যই, অবশ্যই তাই, অবশ্যই বুঝছেন? তাই। মানুষ 20 দিনের থেকে 25 দিন সর্বোচ্চ যদি স্টে থাকতো একদম, যে আমরা মেনে চলবো, গভর্নমেন্ট নির্দেশ দিচ্ছে আমরা 25 দিনটা মেনে চলি, ভাই 25 দিন পরে এই দেশে ভাইরাস খুঁজে পাওয়া যেত না, আমি বিশ্বাস করি এটা। না, 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 আমি 100 ভাগ নিশ্চিত। এবং এটা ধরেন আমাদের প্রথম থেকেই যে ইতালি থেকে কিছু লোকজন আনলো, ইতালি থেকে যে লোকজনগুলো আসলো, আমাদের অনেক হুম অনেক টিভিতেই আমরা দেখছি এটা নিয়ে কিন্তু প্রতিবাদ হয়েছিল যে তাদেরকে না না আনার জন্য, এবং তাদেরকে কোয়ারেন্টাইনে আইসোলেশনে রাখার জন্য। তারা কি করলো? ঝগড়া করলো, দেখলেন তো টিভিতে, হুম, দেখছি মানে ঝগড়াটা আর্মির সমালোচনা সাথে হচ্ছে। ঝগড়াবাজি হলো। শেষ পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হলো যে বাড়িতে যে কোয়ারেন্টাইন। এরা কিন্তু এইটা কিন্তু বিশালভাবে ছড়াইছে। ওই সব সেটাই। আমাদের দেশে ছিলই না, বলতে পারেন ছিলই না, শুধুমাত্র বিদেশ থেকে আমদানি হইল। এবং এই অবশ্যই। লোকগুলোকে এতটা না এনে, অতক্ষণাৎ এতগুলো না এনে, আর যাও আসছিল তাদেরকে যদি বিভিন্নভাবে একটু পূর্ব প্রস্তুতি আমাদের দরকার ছিল। সেটা হলো যে আমরা জানছিলাম সেই নভেম্বর ডিসেম্বরের দিকে, তারপরে আমরা আমরা জানি তো এটা যেভাবে হোক এক সময় আসবে। প্রস্তুতির একটু একটু ঘাটতি পূর্ব ছিল, প্রস্তুতি এটা থাকলে আর বলার ওদেরকে অপেক্ষা রাখে ওদেরকে না। যদি খালি একটু কোয়ারেন্টাইনে রাখতো তাহলে এতটা ছড়াইতো হুম। না। আর আমাদের রেমিটেন্স, তারা তো মনে করে রেমিটেন্স পাঠায় দেশ উদ্ধার করে, তারা এমন আচরণ গুলো করছে বাংলাদেশের লোক হইয়া, বাংলাদেশের পাসপোর্ট সম্পর্কে যে ধরনের মন্তব্য করছে, খুবই দুঃখজনক। তারপরে ধরেন কিছু কিছু কার্যক্রম গুলো, যেমন আপনার ব্রাহ্মণবাড়িয়ার কথা বলেন, একজন ইমাম সাহেব মারা গেলেন, আলেম মারা হ্যাঁ, গেলেন, হ্যাঁ, সেখানে হাজারো মানুষ, এটা একটা রাজনৈতিক দেখা গেল যে পরবর্তী সময় আমরা পেলাম রাজনৈতিক। তারপরে আজকের চিত্র দেখেন ফেরিঘাট গুলোতে হাজারো মানুষ, মানে পুরা মানুষ সব যেন ভেঙে, গাড়ি ঘোড়া চলতেছে না, তারা যে যেভাবে পারতেছে আবার ঢাকামুখী হয়ে যাচ্ছে। দেখেন এতে ফলশ্রুতিতে কি হবে, এটার যে ভয়াবহতার সামনে আমরা অপেক্ষা করতেছি। আর সরকার তো বাধ্য হয়েই ছেড়ে দিচ্ছে, মানে কি করবে সরকার সে? সে সরকার মনে করেন যে ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে, তারপরেও মানুষ, সে কাজে যেতে চায়। আরে ভাই, তোরে তো খাবার দিচ্ছে, তুই খাবার না পাইলে সেটা সেটার জন্য প্রশাসনে আছে কিভাবে করা যায়, খাবারটা নিশ্চয়তা দেওয়া। মানুষ, আবার না, গার্মেন্টস এর মালিকরা আমাদের ধরেন, আমাদের তারা কি শুরু খাবারের করছে। নিশ্চয়তা আপনি দিলেন। আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমাদের সমস্যাটা হলো, যেমন একটা ছোট একটা উদাহরণ দিই। প্রথম যখন ঢাকা শহরে রিক্সাওয়ালাদের আপনার ত্রাণ দেওয়া শুরু করলো বিভিন্ন জনের, কোনো হুম। সিস্টেম নেই, যে যার যার মধ্যে রিক্সাওয়ালাদের ত্রাণ দিচ্ছে। আর সিস্টেম নাই, বলতেছে কি সেটাই। যে রিক্সাওয়ালারা হয়তো এই ত্রাণ নিয়ে ঘরে যে বসে পড়বে, কিন্তু দেখাটা গেল কি, এটা কি কেউ দেখছে কিনা যে এই রিক্সাওয়ালা এই মোড়ে থেকে একজনের কাছ থেকে নিল, রিক্সা মোড় একটু মোড় ঘুরে আরেক মোড়ে যে দাঁড়াইছে সে আরেকজনে আরেকটা দিল।
আবার আরেক মরিচে দাঁড়াইলো সে আরেকটা দিবে, এইভাবে সারাদিন সেই কালেকশনেই ব্যস্ত থাকলো। তাহলে একই লোক কতবার আপনার কতবার পাচ্ছি ত্রাণ, অথচ হ্যাঁ, অবশ্যই তাই, এতে অবশ্যই তাই। আমি কিন্তু মনে করি যে একবার আমার পাইলেও এলাকায় কারো ঘরে খাবার নেই এটা বলা যাবে না, না, এটা বলার কোনো সুযোগ নাই। আমি আমার গ্রামেরটাই প্রত্যেকটা বলবো, রিকশা, কারো ঘরে খাবার নেই প্রত্যেকটা এটা বলা যাবে না। মানুষ, বাংলাদেশের মানুষ মিনিমাম 1 মাস যে খাবে তার এই অর্জন সব ইয়েই আছে, সবার কাছে আছে। এই রিক্সাওয়ালা বলেন আর ওই যে রাস্তায় যে ই করে মানে ওই যে দৈনিক যে সঞ্চয়ের আনে প্রবণতা, করতেছে, দৈনিক এখনো যে আনে, সঞ্চয়ের এদের প্রবণতা। প্রত্যেকেরই আছে, সরকার সঞ্চয় আছে, দিচ্ছে, আমাকে প্রত্যেকেরই দিবে না সঞ্চয় কেন আছে। সঞ্চয়? আমি আমি সরকার আমাদেরকে দিতেছে, দিবেন না কেন? এই নিয়ে তারা সঞ্চয় করা শুরু করছে, দৌড়াদৌড়ি। একবার আমার কাছে আসতেছে, একবার কমিশনারের কাছে যাচ্ছে, আরেকবার আরেক জায়গায় হ্যাঁ, নিয়ে কার্ড দিতেছে। একই ব্যক্তি দেখা যাবে যে 5 একই জায়গায় সে ব্যক্তি তার আইডি কার্ড 5 দিয়ে জায়গায় রাখছে। নিচ্ছে আমাদেরকে আইডি কার্ড দিচ্ছে। আপনি তো দিলেন না, অমুকে দিল, আপনি তো দিলেন না। কেউ হ্যাঁ, বলতেছে যে আমাদের অমুক ভাড়াটিয়াকে দিলেন, আমাকে দিলেন না। আরে ভাই, এটা তো আমরা একটা সিস্টেম মেনটেন করে, আমাদের যে নেতৃবৃন্দদের নির্দেশনা আছে, প্রশাসনিক কিছু নির্দেশনা আছে, সবকিছু মেনেই কিন্তু আমরা কাজগুলো করছি। প্রশ্ন তুলতে পারে নাই এখন পর্যন্ত। আমি যেমন বলেই দিছি, যদি কেউ মনে করেন যে কারো ঘরে খাবার নেই, সরাসরি আমার কাছে চলে আসেন, পাঠিয়ে দেন আমার ঘরে। আমি কিন্তু কালকে সন্ধ্যায়ও একজন আমাকে, আমাদের আমাদের এক সাংবাদিক ছোট ভাই ফোন দিছে যে ভাই আমার তো অমুকের ঘরে একটু প্রবলেম আছে, ভাড়াটিয়া দুজন। আমি যে খুব বেশি প্রবলেম না, পরের যে তালিকা আসতেছে সেই তালিকায় নাম দিলে হবে? কোন একটু খুব প্রবলেম, আমি তাহলে আমার বাড়িতে পাঠায় দাও। আমি করছি কি, আমার কাছে 2টা প্যাকেট ছিল, আমি কিন্তু ঠিকই তারে কালকেই সন্ধ্যার সময় আমি 2টা প্যাকেট দিয়ে দিলাম। তো এইভাবে মোদ্দা কথা হলো যে আহ, সহযোগিতা কিন্তু কোনো না কোনো ভাবে পাচ্ছে, কিন্তু তারা আসলে এই যে সরকারের যে আইন সেটা আসলে কতটা মানছে, সরকারের যে করোনা সংক্রান্ত যে নির্দেশনা সেটা আসলে কতটা মানছে, একটা মানছে না, সেই বেলায় কিন্তু জানে তারা এখন কিছুই সবই মানছে জানে। না। সারাদিন দৌড়াদৌড়ি করে তারা, এই অমুক জায়গায় রেশন দিবে, আমার নামটা দিলেন না কেন? তারা সারাদিন শুধু এই কাজের মধ্যেই আছে, তারা আর কোনো নির্দেশনা মানছে না, এবারই ওবারই দৌড়াদৌড়ির মধ্যে আছে। তার মানে কি আসলে এই জন্য সরকার, আমি মনে করি যে সরকার অনেকটা বাধ্য হয়ে মার্কেট ছেড়ে দেওয়া বলি আর গার্মেন্টস খুলে দেওয়া বলি। আসলে তো অর্থনীতির দিক থেকে আমরা তো খুব বেশি ইয়ে বলবো না, আমেরিকার মতো দেশ, সেখানে তারাই না জালে, তারাই কিন্তু তাদের অর্থনীতি ঠিক রাখতে পারতেছে না। আহ, এ, বড় বড় দেশ, ইংল্যান্ড বলি, ফ্রান্স বলি, ইতালি বলি, তারা কিন্তু অলরেডি আক্রান্ত আমাদের তুলনায় কিন্তু তারা ভয়াবহ ডিজাস্টার তাদের, তাদের এখানে। হয়তো আমরা কত ভাগ, আমি আমার এক বন্ধুর সাথে আমেরিকাতে কথা বলতেছিলাম, সে আমাকে যেটা জানাইছে যে সাজান ভাই, আপনারা যতটা জানেন যে ভয়াবহতা আমেরিকাতে, আপনারা হয়তো 10% জানেন অথবা 20% জানেন। সব তো আসতেছে না, এটা আসবে। ও, কিছু কিছু মানুষ আছে ঘরের ভিতরে, তারা এখনো বন্দী হয়েছে ঘরের ভিতরে। ঘরের ভিতরে যে কয়জন বেঁচে আছে এটা হয়তো প্রশাসন এখনো জানি না, তারা ডাক্তারের কাছে যায় নাই। ওই বাড়িতে কেউ আদৌ বেঁচে আছে কিনা সেটা প্রকাশ পাবে তার অনেক পরে। অনেকেই তো তাই না? ঘর ছেড়ে যায় নাই, সে নিজেও বলছে যে আমিও তো আসলে ডাক্তারের কাছে যাই নাই, আমিও একটা ধাক্কা আমি খেয়েছি, কিন্তু আমি ডাক্তারের কাছে যাই নাই। আল্লাহ তাকে বাঁচিয়েছে, সুস্থ আছে সে, বাট সে কিন্তু ডাক্তারের কাছে যায় না। এরকম তো হাজারো আছে আক্রান্ত হয়েছে, ডাক্তারের কাছে যায় নাই। অথবা লাশ বাড়িতে অনেকে হয়তো পড়েই আছে তার ঘরে, হয়তো পরবর্তী সময় যায় কঙ্কাল পাবে। এরকম ঘটনাও কিন্তু আমেরিকাতে আছে, জানি না, আমি দেখি না, কিন্তু আমার বন্ধুর মাধ্যমে সেই আমাকে যেটা জানিয়েছে যে সেখানে ভয়াবহতা আরো অনেক বেশি। কারণ আহ, সব চিকিৎসা সবার পক্ষে এটা আমেরিকার মতো দেশেরও দেওয়া যেমন সম্ভব না, আমাদের বাংলাদেশ তো সম্ভবই না। স্বাস্থ্য বিষয়গুলো আপনি নিজেও জানেন, আমরাও দেখি যে কতটা আসলে আমাদের এই এই দেশের স্বাস্থ্য সেবা পূর্বের থেকে যেটা চলমান না থাকে, হুট করে আপনি 1 দিনে 2 দিনে 6 মাসে চাইলেই আপনি দাঁড় করায় নিতে পারবেন না। তো পদ্মা সেতু হয়তো স্টার্ট করতে পারবেন 6 মাসে, বাট একটা চিকিৎসা সেবা মানে আমি মনে করি অত ইজি না। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, এবং সারা দেশব্যাপী প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে এটা সেবা ছড়িয়ে দেওয়া কঠিন একটা কাজ। তবে যাই হোক, তারপরও সরকার আপ্রাণ চেষ্টা করছে। সরকার চেষ্টা করছে, প্রশাসনের সকল যন্ত্র, ডাক্তার, নার্স, পুলিশ, গাজীপুর জেলা পুলিশ তো দেখেন আমাদের শামসুন নাহার আপা, সে কিন্তু তার যে ভূমিকা, এবং প্রধানমন্ত্রীর সাথে সে কিন্তু যেভাবে কথা বলছে, যে বাস্তবতাটাকে তুলে ধরছে। তো যাই হোক, তো সব মিলিয়ে বলবো যে আমাদের মন্ত্রী মহোদয় যারা আছেন, এমপি মহোদয় যারা আছেন, প্রচন্ড ভাবে কাজ তারা আমি করে যাচ্ছেন, এই নেতৃবৃন্দরা প্রসঙ্গে কাজ একটু তারা বলি যে করে আমাদের যাচ্ছেন, আমাদের প্রশাসনের ইয়েনু সর্বস্তরের মহোদয়, মানুষ কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, তো সব মিলিয়ে কালিয়াকৈর ইয়েনু কালিকুরি ইউনু সাহেব, কালিয়াকৈর ইয়েনু ইয়াং মহোদয় ম্যান। এবং মন্ত্রী হ্যাঁ, মহোদয় তো যে ইউনু সাহেব তো পরিশ্রম মানে আমি স্যালুট, যে দিন রাত যে পরিশ্রম করে, আমার সাথে কথা হয় মাঝে মধ্যে, একেবারে, আমি মনে করি যে মানে সারা বাংলাদেশের প্রচন্ড সবচেয়ে রকম, বেশি পরিশ্রম করছে। প্রচন্ড রকম কাজ করেন উনি, অসম্ভব, অসাধারণ।
আমাদের অসম্ভব পরিশ্রম এবং করেছেন আমাদের ইয়েনু এবং মহোদয় এবং মন্ত্রী মহোদয় এরা। সেটাই মানে আমাদের ইয়েনু মহোদয়ের যে পরিশ্রম করেছেন, এত পরিশ্রম বাংলাদেশে কোনো ইয়েনু করেছেন বলে আমার বিশ্বাস হয় না। না, আমি সেটাই তো সেটাই আমার এলাকা মির্জাপুর আমি তো দেখেছি, এতটাও পরিশ্রম করেছে বলে আমার মনে হয় না। আমি আর তাকে আমাদের মন্ত্রী যতবার ফোন মহোদয় দিয়েছি আজকেও রেসপন্স উনি পেয়েছি, আজকেও চলে আসছেন। যে যত যেখানে ইনফরমেশন দিয়েছি, যেখানে যেটা করতে অনুরোধ করেছি, তিনি দ্রুত সেটার পদক্ষেপ নিয়েছেন। এটা এটা আসলে অসাধারণ। আমাদের কালিয়াকৈর থানা বাংলাদেশে প্রশাসন, পুলিশ প্রশাসন, আরো তারাও কিন্তু কোনো ঘরে ঘরে ইয়েনু মহোদয় খাবার এত পৌঁছে পরিশ্রম দিচ্ছে। করেছে? হ্যাঁ, সবভাবে আপনি, আমি জানি যে কেউ আমাদের একজন, আমি নাম বলবো না, ইয়েও বলবো না, কিন্তু কোনো এক জায়গা থেকে 999-এ ফোন দিছে, তার ঘরে খাবার নেই, প্রশাসন কিন্তু দৌড়ে তার বাড়ি থেকে একটা খাবার দিছে। এবং দেখা গেল কি যে সেই এলাকার মাতাব্বর যখন এটা জানতে পারছে যে সে 999-এ ফোন দিছে, প্রশাসন গিয়ে তার বাড়িতে খাবার পৌঁছে দিছে, মাতাব্বর কিন্তু ঠিকই আস্তে করে তারা ধরছে যে আমি তোমারে যে এত তারিখে এত কেজি চাল দিলাম, এত তারিখে এত কেজি চাল দিলাম, তার তো মনে ঠিকই আছে যে তুমি সেগুলার, তোমার বাড়িতে মেম্বার এই কয়জন, তুমি এই কয়দিনে তো তোমার এত চাল শেষ হওয়ার কথা না, তুমি 999-এ ফোন কেন দিলা? যখন বলতে চায় না লাঠি নিছে যে না, সত্যি কথা বল, কেন তুই 999-এ ফোন দিলি? তখন বলতেছে যে আপনি যেগুলা দিচ্ছেন সেগুলা খুলেই নাই। মানে সেই সেই সে বস্তাগুলো, সেগুলো সে খুলেই নাই। তার মানে কি সেগুলো সে সঞ্চয় করছে, 999-এ ফোন দেওয়ার সে ট্রাই করছে যে আসলে দেয় কিনা। এবং প্রশাসন কিন্তু সে আসল ঘটনা হয়তো জানেই না, প্রশাসন কিন্তু সে 999-এ ফোন পেয়ে কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছে। দ্যাট মিনস প্রশাসন যখনই যেখানে যেভাবেই পাচ্ছে, সেটাও তো জনবল, আমাদের এই এই উপজেলার যে জনসংখ্যা আছে সেই তুলনায় তারাও তো কম, তাদেরও জানের ভয় আছে, তারাও মানুষ, তারাও অনেকে আক্রান্ত হচ্ছে। তাদের প্রোটেকশন বা কতটুকু ছিল প্রথম দিকে দেখেন, ডাক্তার, সাংবাদিক, যারা যারা আছে, প্রশাসনের লোকজন, পুলিশ প্রশাসন, সব প্রশাসনের সব মিলিয়ে তাদের ব্যক্তি প্রোটেকশন কতটুকু ছিল, তার ভিতর দিয়েও ওভারকাম করতে পেরেছে। আশা করি বাকি দিনগুলোতেও ইনশাল্লাহ পারবে। তো মানুষ যেভাবে হুমড়ি খেয়ে পড়ছে কাজের জন্য, সেই সংখ্যাটা সেখানেই, যে সে আসলে সে নিজে যদি একটু সচেতন থাকে যে আমি কাজের জন্য কাজ করতেছি, আমি বাসায় যাব, সেটা যেন আমি একেবারে পরিপূর্ণভাবে, আমার দ্বারা যেন আমার পরিবারের শিশু সন্তানরা আক্রান্ত না হয়, আমার দ্বারা যেন আমার বাসার বৃদ্ধ মা বাবা যেন আক্রান্ত না হয়, এটা যদি ওরা কাজ করতেছে, বাইরে যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু সেটা যদি নিশ্চিত করতে পারে, দেখেন সামনে ঈদ, আল্লাহ জানে কি আছে, তো মার্কেট খোলার একটা বিষয় দেখেন চলে আসছে। মার্কেট আবার দেখেন, আবার শুক্রিয়াও আদায় করি যে বড় বড় মার্কেট গুলো তারা আবার ব্যক্তিগত পর্যায়ে তারা কিন্তু ঘোষণা দিচ্ছে যে মার্কেটে যাবে না। তো আসলে যাই হোক, অনেক কথাই বললাম, আমি জানি না আমি আর আপনি কিভাবে কথা বলতেছি আর কি। তুষারি ভাই কি আমাদের দুজনকে রেখে ওনারা সব চলে গেছেন কিনা? চলে গেছে এখন আমরা আছি, আমি আর আপনি। আমি আর আপনি, কিন্তু লাইভ কি তুষারি ভাইয়ের আইডি থেকেই চলছে? আমি তো দেখতেছি যে এভরিওয়ান ক্যান সি এন্ড হিয়ার ইউ। তার মানে তারা নিশ্চয়ই আমাদেরকে দুজনকে রেখে ওনারা 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 চলে গেছেন, আমরা দুজন কথা বলতেছি, তার মানে লাইভ মনে হয় আমাদের দুজনেরটাই হচ্ছে। তুষারি ভাই হয়তো কাটে নাই, যাই হোক, যেটা হয়েছে জানি না। আমরা দুজনে আবার আমাদের সেক্টর নিয়ে কথা বললাম। তো যাই হোক, 30 তারিখ পর্যন্ত তো শিক্ষা প্রতিষ্ঠান বোধহয় বন্ধ, ঈদের পরেই খুলবে, খোলার সম্ভাবনা আছে যেহেতু। আর 16 তারিখ থেকে তো বোধহয় সরকারি প্রতিষ্ঠানগুলো খোলার এখন পসিবিলিটি আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। এখন ওইরকম সব ওইরকম মিলিয়ে আমরা রাখছে কিন্তু কোন দিকে যাচ্ছি জানি না, ওদিকে দেশ কোন দিকে যাবে তাও জানি না, তবে সচেতন থাকতে হবে, মানতে হবে, উপায় নাই। না, আমাদের কোমলমতি শিশুদের নিয়েই টেনশন। আমরা তো হয়তো দূরত্ব বজায় রাখি, তারা তো সেটা রাখবে না। এই জন্যই আমাদের প্রধানমন্ত্রী মহোদয় কিন্তু একটা জিনিস ভালো বলছে যে সেপ্টেম্বর সেপ্টেম্বর না হলেও হয়তো আগে, হয়তো যদি পরিস্থিতি ভালো হবে কিন্তু, তবে শিশুদের নিয়ে হেলা হেলা করা যাবে না। তো সাধারণত না, ওরা অনেক তো ধন্যবাদ দেখেন আপনার স্কুলে বিশ্লেষণ। যখন যায় গাদাগাদি করে বসে, হ্যাঁ, 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 তারপরে আরে তারা তো গলাগলি এই ধরবে শ্রেণীর বয়সের কিন্তু আক্রান্ত সংখ্যা আমাদের দেশে বেশি, হুম, স্টুডেন্ট এইজ যারা, বিশেষ করে 18, 20, 25, 30 এর মধ্যে আক্রান্ত সংখ্যা যেহেতু বেশি। যাক, আল্লাহ ভরসা, আমরা চাই যে আমরা, যেহেতু আপনিও শিক্ষা নিয়ে কাজ করেন, আমিও শিক্ষা নিয়ে কাজ করি, আমি যেমন কলেজ নিয়ে হচ্ছে টেনশনে আছি, কলেজটা কবে খুলবে, আমরা মানে সেখানে যেতে পারবো, কাজ করতে পারবো নিজেদের। হ্যাঁ, আর তাছাড়া স্কুলটা, যেটা দেখেন, এটা আমরা অহংকার করি লতিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে। তো এইটা এখন ভবিষ্যতে কি হবে, এই প্রধান শিক্ষক নিজে উদ্বিগ্ন। হ্যাঁ, তো আসলে সবাই, টিচাররা সবাই উদ্বিগ্ন, কারণ রেজাল্ট যদি ভালো তবে না করা যায়, এই বাচ্চাদেরকে এই যদি ব্যাপারে ভালোভাবে টিচিং দেওয়া না যায়, তাদের ভবিষ্যৎ কি হবে, সব মিলিয়ে আমরা আসলে টেনশনে আছি, সরকার টেনশনে আছে, আমরাও তো সরকারের একটা পার্ট, আমরা সহযোগিতার চেষ্টা করছি রে।
আমি আমি অ্যাপ্রিসিয়েট করি যে আসলে আমাকে দেখেন এই মুহূর্তে আমি হয়তো কলেজে যেতে পারছি না, কিন্তু আমি কিন্তু ব্যস্ততার মধ্যে আলমগীর ভাই যাচ্ছে। আমি এই যে একদিকে করোনা প্রতিরোধ কমিটিতে আমাকে পৌরসভা থেকে যে কমিটি গঠন করছে, সেটা মেম্বার রাখছে, আমি খুবই খুশি হয়েছি যে এখানে আমার একটা কাজ করার সুযোগ তৈরি হয়েছে। আমি নিজের গ্রামটাকে রক্ষা করার জন্য মাঠে ঘাটে কাজ করতে পারতেছি। আবার ত্রাণ কমিটির যেহেতু আমাকে রাখছে, এটা নিয়েও আমি কাজ করতে পারতেছি। তো যাক, আল্লাহ ভরসা যে একটা কাজের সুযোগ পাচ্ছি আমার দিনগুলো এই একেবারে আইসোলেশনের ভিতরে থেকেও কেটে যাচ্ছে। ফিল করি নাই যে আমি আসলে আক্রান্ত, আমি এক মুহূর্তের জন্য দুর্বল হই নাই, ফিলই করি নাই আমি যে আমি আক্রান্ত। কিন্তু যেহেতু পজিটিভ আসছে, আমি সবকিছু মেনে চলছি, ঘরে বসেই মেনে চলছি। এই এই আর কি, আল্লাহ ভরসা, দোয়া রাখেন। না, মিলে সুস্থ তো আমরা থাকেন। অনেকেই চলছি, তা না হলে তো আরো পরিস্থিতি আরো ভয়াবহ হতো। ঠিক আছে, সেটাই, আমরা সেই অনেকে আল্লাহ মিলে ভরসা। চলছি। এবং তারপরেও সরকারকে ধন্যবাদ যে প্রচুর প্রচারণা চালাইছে, এবং এই প্রচারণার মধ্যে অনেকটাই কাজে লাগছে। প্রচুর প্রচারণা চালাইছে সরকার। তো সাধারণ অনেক অনেক ধন্যবাদ, ভালো অনেক থাকবেন। ধন্যবাদ তুষারি ভাই, আমাদেরকে রাইখা বিদায় নিচ্ছেন। ঘুমাইছেন? আল্লাহ হাফেজ, আমরাও বিদায় নিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ তুষারি ভাই, থ্যাংক ইউ। থ্যাংক থ্যাংক ইউ ইউ, থ্যাংক এভরিবডি, ইউ। যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। ওকে।